আচ্ছা, সো আমরা স্টার্ট করি। আজকে হচ্ছে জেড ট্রান্সফর্মের আজকে তো থার্সডে। তো থার্সডে হচ্ছে আমরা জেড ট্রান্সফর্ম পড়বো, আর সানডে যেহেতু ম্যাম হচ্ছে আগায় গেছে, সানডে আমরা ইনভার্স জেড ট্রান্সফর্ম পড়বো। সো সানডে আরেকটা টিউটোরিয়াল 8টার সময়। আচ্ছা, সো জেড ট্রান্সফর্ম জিনিসটা আসলে কি? জেড ট্রান্সফর্ম হচ্ছে আমরা যেরকম ফুরিয়ার ট্রান্সফর্ম বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়ছি কন্টিনিউয়াস টাইম সিগনালে, ওখানে কি ছিল যে আপু আপনি আমরা কি রেকর্ড করছেন এটা? হ্যাঁ করছি। জি। সো টাইম ডোমেইন থেকে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যেতাম যখন কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ছিল ফুরিয়ার আর ল্যাপ্লাস দিয়ে। তো ওই রকমই আমাদের ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য আরেকটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে শিফট করার একটা মেথড হচ্ছে জেড ট্রান্সফর্ম। সো আমরা হচ্ছে আজকে ওটা জেড ট্রান্সফর্ম দেখবো, আর নেক্সট দিন হচ্ছে ইনভার্সটা দেখবো। আচ্ছা, সো আপু এইখানে ওই যে ফ্রিকোয়েন্সিতে যাওয়া যায় না ফুরিয়ার দিয়ে? হ্যাঁ এই যে এখানেও কি ডিসক্রিট থেকে কি বলবো ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে ফ্রিকোয়েন্সিতে যাওয়া যায় হ্যাঁ, না? ফুরিয়ার ট্রান্সফর্ম করেও করা যায়, জেড ট্রান্সফর্ম করেও করা যায়, দুইটাই করা যায়। আমরা হচ্ছে জেড জি ট্রান্সফর্ম শেষ হওয়ার পরে ফুরিয়ার ট্রান্সফর্ম দেখবো। জি আচ্ছা, সো আমাদের যে দুটো ফর্মুলা, ওইটা হচ্ছে একটা এটা যেটা তোমার ডিরেক্টলি জেড ট্রান্সফর্মার ফর্মুলা, আর আরেকটা হচ্ছে আরেকটা ফর্মুলা যেটা হচ্ছে ইনভার্স ফুরিয়ার, ওটা আমরা পরে দেখতেছি। তো এখানে জেড বেসিক্যালি কি, এটা তো একটা আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে শিফট করতেছি, তাই না? তো জেডটাকে ডিফাইন করা হয়েছে হচ্ছে তোমার আর ই যে ওমেগা, যেটা এই টোটাল জিনিসটাকে একসাথে হচ্ছে জেড হিসেবে লেখা হয়েছে। তো আলটিমেটলি আমার জেড এর ভিতর হচ্ছে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। আচ্ছা, সো এটা যদি গেল, এরপর হচ্ছে আমরা একটা রিলেশন বের করছি। এইটা তো আমার ওমেগা তো বেসিক্যালি আমার ফ্রিকোয়েন্সি, তাই না? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো ফুরিয়ারেও আমরা জানি ফ্রিকোয়েন্সি আছে, জেড ট্রান্সফর্মার ফ্রিকোয়েন্সি আছে, মানে বেসিক্যালি দুইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে শিফট। তো ওই দুইটার মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করা যায় নর্মাল ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন, আর কিছুই না। জাস্ট আমি এই জেড এর ভ্যালুটা হচ্ছে এখানের জেড এর মধ্যে যদি ইনপুট করি, তাহলে এরপর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলে, মানে জাস্ট তুমি নর্মাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবা, সাইড চেঞ্জ করবা, করলে হচ্ছে তুমি এটার সাথে জেড ডোমেইনের সাথে ফ্রিকোয়েন্সি সরি জেড ডোমেইনের সাথে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা, ওইটার রিলেশনটা পেয়ে যাবা। সো ওইটার আহ, যে প্রুফটা, এটা আমাদের এক্সামে আসে না ইউজুয়ালি, বাট এই ফর্মুলাটা আমাদের কেন লাগতেছে বা এই রিলেশনটা আমাদের কেন লাগতেছে, এরপর হচ্ছে এই রিলেশনটা যখন বের করলাম যে জেড ট্রান্সফর্মের সাথে ফুরিয়ার ট্রান্সফর্মের রিলেশন, এটা থেকে আমরা বেসিক্যালি ইনভার্স জেড ট্রান্সফর্ম যেটা, ওইটার রিলেশনটা মানে ওইটার ফর্মুলাটা বের করতে পারি। তো ওইটার যে ওভারঅল প্রুফটা, ওইটাও আমাদের লাগবে না, আমাদের ফাইনালি হচ্ছে আহ, এই ফর্মুলাটা লাগবে। সো এই ফর্মুলাগুলো দেখতে সবগুলাই হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মের, কন্টিনিউয়াস টাইম ফুরিয়ার ট্রান্সফর্মের মতোই, সিমিলার টাইপের। তো এই আমাদের মনে রাখতে হবে যে এই তিনটা এতক্ষণ যা বলছি ওইখান থেকে, একটা হচ্ছে তোমার এই ফর্মুলাটা যেটা আজকে আমরা ইউজ করব, আরেকটা এইটা। এইটা মনে রাখতে পারলে, মানে এটা অত ইম্পর্টেন্ট না, বাট এইটা মনে রাখতে পারলে তুমি হচ্ছে একে পরের রিলেশন গুলা ডিরাইভ করতে পারবে। আচ্ছা, সো এইটা একটা যেটা জেড ট্রান্সফর্মের ফর্মুলা, আর লাস্টে হচ্ছে এটা ইনভার্স জেড ট্রান্সফর্মের ফর্মুলা। ওকে, তো আমরা ডিরেক্টলি হচ্ছে ম্যাথে চলে যাই, কোনো কোয়েশ্চেন থাকলে হচ্ছে জিজ্ঞেস করো। সো একদম বেসিক এক্সাম্পল থেকে শুরু করি। আমরা একটু আগে যে ফর্মুলাটা দেখতেছিলাম, ওই ফর্মুলাটা একটু লিখি। যে জেড ট্রান্সফর্মে এন বেসিক্যালি কি, এন হচ্ছে আমাদের টাইম ডোমেইনে, মানে এন কিন্তু টাইম ডোমেইনেই আছে, বাট জাস্ট আমার ডিসক্রিটাইজ হয়ে গেছে এখন টাইম, যে অ্যাক্সিসটা ওটা এখন স্যাম্পলে ডিসক্রিটাইজ হয়ে গেছে। তো এন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আর এক্স অফ এন, আর হচ্ছে জেড মাইনাস এন। এটা আমাদের কি ছিল? এটা ছিল আমাদের ফর্মুলা। সো ফর্মুলাটা থেকে আমরা এখন কিভাবে, মানে আমাদের আসলে কি ধরনের কোয়েশ্চেন আসবে? ধরো দেওয়া আছে হচ্ছে এক্স অফ এন ইজ ইকুয়াল টু তোমার, এটা একটা নর্মাল ধরো সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করব, জেড ট্রান্সফর্ম করার জন্য জাস্ট ডিরেক্টলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। সো ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমার কি হচ্ছে যে, আচ্ছা এখানে তোমার এই ওয়ান এ যদি অ্যারো দেওয়া থাকে, এর মানে কি যে ওয়ানে এন ইজ ইকুয়াল টু 0।
0 প্লেস। তাহলে এর আগে কি n ইজ ইকুয়াল টু -1, আর তার আগে হচ্ছে -2, আর এরপরে তোমার 1 2 3 4 এভাবে গেলো। আচ্ছা, তো যে এখানে কি হবে তাহলে প্রথমটার ম্যাগনিটিউড কত, যেই জিনিসটা বেসিক্যালি আমার xn কত, xn হচ্ছে 3, তাহলে 3 এর সাথে হচ্ছে z -2, তাই না? এটা কেন হলো? কারণ এই যে ফর্মুলায় -n ছিল, তো আমার n এর ভ্যালুই তো -2, সো ওইভাবে হচ্ছে -2 লিখছে। তাহলে এটা কি আমার বেসিক্যালি 3z²। সো এভাবে যদি আমি পুরাটা লিখে ফেলি, তাহলে পুরাটা লিখলে কি হবে আমার 3z² প্লাস হচ্ছে 6z, এখানের 6, তারপরে প্লাস হচ্ছে 1z⁴ মানে কত, 1, তাহলে ওটা আর লিখলাম না। আর এরপর হচ্ছে -4z ইনভার্স 1 প্লাস হচ্ছে 2z⁻²। এরপর 0 যেহেতু, তাহলে ওই যেটা আমার z⁻³ ওইটা আর হবে না, তাহলে এখানে 0 বসালাম। আর অথবা এটা না লিখলেও হবে, আর হচ্ছে 6z⁻⁴। ওকে, সো এইটাই হচ্ছে আমার, এখান থেকে আমি জেড ট্রান্সফর্ম করে এটা পেলাম। এখন তোমাদের এই ধরনের কোয়েশ্চেন কখনোই ডিরেক্টলি আসবে না। এগুলা কোথায়, মানে এই কাজটা যেটা করছে এটা কোথায় করতে হবে, এটা হচ্ছে তোমাদের ধরো যদি কখনো কনভলিউশন করতে বলে, তো কনভলিউশন করতে বললে ধরো তোমার এখানে যেটা xn দিছি, এরকম ধরো দুইটা x দেওয়া আছে, তো x1n আর x2n, তো ওদেরকে বললো যে তোমার কনভলিউশন করো, ঠিক আছে, ওদের কনভলিউশন করো। সো কনভলিউশন করার সময় আমরা হচ্ছে এটা, মানে এই মেথডটা আর কি অ্যাপ্লাই করবো ডিরেক্টলি, আমাদের তখন ওইটা কাজে লাগবে। কেন কাজে লাগবে ওটা তখন, আপু আর কি তখন এই যে এগুলাকে জেড ট্রান্সফর্ম করে মাল্টিপ্লাই করবো এটাই। রাইট, জেড ট্রান্সফর্ম করে মাল্টিপ্লাই করবো, হ্যাঁ। তো এটার এটা একটা জেড ট্রান্সফর্ম প্রপার্টি, ওটা আমরা একটু পরে দেখতেছি, যখন আস্তে আস্তে আসবো তখন হচ্ছে একটু পরে দেখতেছি। আচ্ছা, সো এরপর আরেকটা কনসেপ্ট হচ্ছে আমাদের আরওসি বা রিজিয়ন অফ কনভার্জেন্স। তো কনভার্জেন্স মানে কি, যে কোনো কিছু কনভার্জ করা, মানে কি যে একটা জায়গায় গিয়ে সে হচ্ছে মিলে যাচ্ছে, বা ওটার একটা সলিউশন আছে, তাই না? কনভার্জেন্স মানে হচ্ছে কোনো ওটার সলিউশন বা ফাইনাইট ভ্যালু এক্সিস্ট করে। আচ্ছা, সো এখন রিজিয়ন অফ কনভার্জেন্স মানে কি, যে একটা তোমার ধরো জেড প্লেন আছে, ঠিক আছে, আমরা নর্মালি কি এক্স ওয়াই প্লেন জানতাম, বা টি এর জন্য টি প্লেন জানতাম, জেড ডোমেইনে কি আমাদের জেড প্লেন আছে। সো জেড প্লেনের মধ্যে তোমার এদিকে হচ্ছে ইমাজিনারি ভ্যালু, এদিকে হচ্ছে রিয়েল ভ্যালু। সো জেড প্লেনের মধ্যে যেই জেড এর ভ্যালু গুলা, বা যেই রিজিয়নে জেড এর ভ্যালু গুলা আমি যদি আমার অ্যান্সার বা ফাংশনের মধ্যে ইনপুট করি, তাহলে আমার ফাংশনে যদি ফাইনাইট অ্যান্সার আসে বা ফাইনাইট কোনো ভ্যালু আসে, তাহলে ওই সেট অফ ভ্যালুজ অফ জেড কে আমরা কি বলতেছি, যে ওইটা হচ্ছে আমার রিজিয়ন অফ কনভার্জেন্স। মনে করো আমার এখানে হচ্ছে এরকম একটা রিজিয়ন আছে, ধরো এরকম একটা রিজন আছে, তো এটার বাইরের ভ্যালুগুলার কারণে যদি আমার এক্স এক্স জেড এর ভ্যালু যেটা, ওটা যদি ফাইনাইট হয়, তাহলে আমরা বলতে পারতেছি যে আমার রিজন অফ কনভার্জেন্স হচ্ছে এই বক্সটার বাইরের ভ্যালুগুলা। আচ্ছা, তো এটা আমরা অ্যাকচুয়ালিতে কিভাবে দেখি? তো আমরা যদি এই জিনিসটাই নেই, আমরা তখন যেটা করছি, এক্স অফ জেড এই ভ্যালুটা, এই এক্সপ্রেশনটাকে যদি নেই, তো এই এক্সপ্রেশনটার জন্য এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এই পার্টটা আর একটা হচ্ছে এই পার্টটা, ঠিক আছে। ওয়ান এর সাথে যেহেতু কোনো জেড নাই, এটা নিয়ে আমরা আপাতত চিন্তা করতেছি না। তো এই পার্টটা বেসিক্যালি আমার কি, যে 4/z প্লাস হচ্ছে 2/z² প্লাস হচ্ছে 6/z⁴, আর এদিকে কি আছে, এদিকে হচ্ছে নর্মাল যা আছে ওকে, যে 3z² প্লাস হচ্ছে 6z। সো এখন এটা আমি যদি এক্স জেড এর একটা ফাইনাইট ভ্যালু পেতে চাই, তাহলে আমার কি হতে পারবে না, আমি যদি জেড এর ভ্যালু ইজ ইকুয়াল টু ইনফাইনাইট লিখি, তাহলে কি হবে, জেড এর ভ্যালু ইনফাইনাইট করলে আমার এই পোর্শনটা ইনফাইনাইট চলে আসবে, তাই না? এই পোর্শন গুলো 0 আসবে, বাট এই পোর্শনটা কি ইনফাইনাইট চলে আসবে। সো আলটিমেটলি আমার এক্স অফ জেড এর ভ্যালু হচ্ছে ইনফাইনাইট হচ্ছে। ওকে, আর যদি আমরা জেড এর ভ্যালু হচ্ছে 0 লিখি, তাহলে কি হচ্ছে, আমার এই পোর্শনটা ইনফাইনাইট চলে আসবে, এটা 0 হয়ে যাবে, বাট এইটাতে হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 0 লিখলে এই পোর্শনটা হচ্ছে ইনফাইনাইট বা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা একটা জিনিস বলতে পারতেছি, মানে এই দুইটা ভ্যালু ছাড়া আর যে কোনো ভ্যালু যদি তুমি এখানে ইউজ করো, তাহলে কিন্তু তোমার এক্স জেড এর ভ্যালু কি হবে, এক্স অফ জেড এর ভ্যালু একটা ফাইনাইট কিছু একটা আসবে। তো তাহলে আমরা বলতে পারতেছি কি, যে
all values of z মানে আমার region of convergence বা ROC হচ্ছে ROC is all values of z except z is equal to infinite and z is equal to 0 ঠিক আছে, অথবা শুধু নর্মালি ইনফাইনাইট এন্ড 0 লিখলেও ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল হচ্ছে রিজন অফ কনভার্জেন্স এর আইডিয়াটা। তো এরপরে যাই সামনে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এই ধরনের কোয়েশ্চেন আমাদের এক্সামে ডিরেক্টলি আসে না, এটা শুধু কনভলিউশন করতে বললে তখন হয়তো আসে, অথবা যদি ইনভার্স ফুরিয়ার বের করতে বলো তখন ওইটা আমরা পরে দেখবো। তো ইউজুয়ালি কোয়েশ্চেন কিভাবে আসে, যে এইভাবে আসে, তোমাকে একটা ইনফাইনাইট সিরিজ টাইপের দিয়ে দিবে, সো ওই সিরিজ থেকে তোমার বেসিক্যালি ওইটার যে ট্রান্সফর্মটা বের করতে হবে, সাথে হচ্ছে কি বের করতে হবে, আমার আরওসি বের করতে হবে, ঠিক আছে। তো নর্মাল ইনভার্স নর্মাল জেড ট্রান্সফর্ম যেটা, ওইটার মেইন টার্গেটটাই হচ্ছে তোমার ইদার আরওসি বের করতে বলবে, অথবা স্টেবিলিটি বের করতে বলবে, অথবা দুইটাই হয়তো বের করতে বলবে, ঠিক আছে। তো আমরা এই প্রবলেমটা দেখি, এটা বেসিক্যালি একটা কি বলবো, একটা খুবই কমন এক্সপ্রেশন, যেটার যে জেড ট্রান্সফর্মটা আছে ওইটা আমরা জেড ট্রান্সফর্মের যে টেবিলটা আছে ওটা থেকে ডিরেক্টলি পাই। দেখি যে এটা কিভাবে আসে, তাহলে আমরা পরের গুলো বুঝতে পারবো আর কি। তো ধরো আপু এটা কি একটা, বললেন কিছুক্ষণ হ্যাঁ আগে? কিছু হ্যাঁ, বলছিলেন কিছুক্ষণ আগে যেটা বলছিলেন? এটা নিয়ে কিছু বলছিলাম। জি, জি, জি। এটা নিয়ে বলতেছিলাম যে এই ধরনের কোয়েশ্চেনই হচ্ছে এক্সামে আসে, তো এই জি, এক্সপ্রেশনটা আমি যেটা এখানে লিখছি এরকম ডিরেক্ট আসবে না, মানে এটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা খুবই কমন টাইপের জেড ট্রান্সফর্ম, যেটা আমার জেড ট্রান্সফর্মের যে টেবিলটা দেওয়া আছে আমাদের 243-তে একটা টেবিল দেওয়া থাকতো না ফুরিয়ার ট্রান্সফর্মের, যেটা দেখে দেখে আমরা মিলাই মিলাই বের করতাম যে এরকম টাইপের যদি কোনো জি, একটা এক্স এর ভ্যালু হয় তাহলে ওয়াই মানে ওমেগার ফাংশনটা হচ্ছে এরকম হবে, ওরকম টেবিল থাকে। সো টেবিলে ওরকম এখানেও টেবিল দেওয়া থাকবে, সো টেবিল থেকে আমরা এইটার জেড ট্রান্সফর্মটা পাবো, এটা খুবই কমন একটা জেড ট্রান্সফর্ম। তো এটা কিভাবে হয় এটা যদি আমরা দেখি, আমরা পরের গুলা মানে নর্মালি আর কি, মানে পরের গুলো আমরা বুঝতে পারবো বা ডিকোড করতে পারবো যে কি হচ্ছে। তো এটা থেকে একটা জিনিস দেখি যে ইউএন যখন আমার এ টু দি পাওয়ার এন এর সাথে মাল্টিপ্লাই আছে, তাহলে কমপ্লিটলি জিনিসটাকে একটা রাইট সাইডেড সিগন্যাল বা হচ্ছে কজাল সিগন্যাল হয়ে যাচ্ছে, তাই না? মানে আমার সবকিছুই হচ্ছে, ধরো এটা যদি আমার এক্স অ্যাক্সিস সরি এন অ্যাক্সিস হয় বা টাইম ডোমেইন হয়, তাহলে সব ভ্যালুই কি আমার পজিটিভ সাইডে হবে। ধরো জিনিসটা যদি এরকম হয় বা এরকম হয়, যেভাবেই হোক সব কিন্তু সব ভ্যালু এদিকেই, নেগেটিভ সাইডে কোনো ভ্যালু নাই। তো এটাকে আমরা কি বলতাম, এটাকে হচ্ছে আমরা কজাল সিগন্যাল বলতাম, তাই না? সো কজাল সিগন্যালের জন্য আমরা এখন দেখবো যে যদি এই টাইপের কোনো এক্সপ্রেশন দেওয়া থাকে তাহলে আসলে ওটার জেড ট্রান্সফর্মটা কি হবে। এখন এখানে এ কি, এ হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার, ঠিক আছে, এ হচ্ছে এনি কনস্ট্যান্ট, ওটা তোমার 1 থেকে ছোট হইতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, 1 থেকে বড় হতে পারে, যে কোনো কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, সো এটা যদি নর্মালি জেড ট্রান্সফর্ম করি, প্রথমে আমার এ টু দি পাওয়ার হচ্ছে 0, আচ্ছা না তার এন হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট এক্স অফ এন আর জেড টু দি পাওয়ার মাইনাস, তাই তো? ওকে, তো কি করতেছি এখানে, যে এই এখানের মধ্যে কি একটা ইউএন আছে, তাই না? সেটা লিখি, এ টু দি পাওয়ার এন ইউএন। তো আমি ইউএন কি জানি, যে ইউএন হচ্ছে 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত ভ্যালু দিবে, আর সবকিছু হচ্ছে ওর মানে 0-র আগে সবকিছু হচ্ছে 0। তো আমি যদি এই ইউএনটাকে ড্রপ করে দিতে চাই, কারণ এটা আমার দরকার হচ্ছে না, এটার ভ্যালু তো সবসময় 1 থাকবে আমি জানি, তাহলে আমি কি করব, আমি জাস্ট এখানে লিমিটটা চেঞ্জ করে দিব, n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট করে দিব এ টু দি পাওয়ার এন জেড ইনভার্স এন, ঠিক আছে। ওকে, সো এইটুক যদি করি, এখন আমি নর্মালি দেখি জেড ট্রান্সফর্ম করলে কি আসে। তো এটা হচ্ছে এ টু দি পাওয়ার 0 জেড 0, ঠিক আছে। এভাবে এটা কি ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে, ধরো এখানে যদি আরেকটা লিখি, আচ্ছা এটা ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকতেছে। Sorry. So, এখন কি হবে, আমি এটা তো ইনফাইনাইট পর্যন্ত লিখে তো আমি এটার কোনো কনভার্জিং ভ্যালু বের করতে পারতেছি না, তাই না? তো আমি কি করব,
আমি হচ্ছে ওই যে আমরা স্কুলে থাকতে বা যখনই পড়ছি হায়ার ম্যাথে বা জেনারেল ম্যাথে যখনই পড়ছি যে তোমার কোনো ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ যদি থাকে, এটা হচ্ছে সিরিজে পড়ছি, ঠিক আছে? তো তোমার যদি একটা ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ থাকে, ওই সিরিজটা ধরো এরকম টাইপের যে 1a প্লাস a স্কোয়ার প্লাস a কিউব। 1 মানে বেসিক্যালি হচ্ছে a টু দি পাওয়ার 0। সো এরকম যদি থাকে যেটা কন্টিনিউয়াস চলতেছে, তাহলে ওইটার ভ্যালু আমরা কি লিখতে পারি? তার ভ্যালু হচ্ছে 1 1/1 মাইনাস এ। 1 মাইনাস a, গিভেন দ্যাট আমার কি a হচ্ছে 1 থেকে ছোট, ঠিক আছে? এ যদি 1 থেকে ছোট না হয় তাহলে কিন্তু এইটা আমার মানে কারেক্ট হবে না, ঠিক আছে? সো গিভেন দ্যাট আমার a 1 থেকে ছোট। আচ্ছা, তো এটাকে আমরা আরো একভাবে মানে এটা যখন পরের কিছু কমপ্লেক্স ম্যাথ আছে, যদিও আমাদের এক্সাম ওগুলো আসে না, বা যাই হোক, যদি তুমি নর্মালি ধরো তোমার এই পোর্শনটা নাই, ঠিক আছে, কোনো একটা সিগন্যাল হচ্ছে এরকম শিফট হয়ে গেছে হচ্ছে u(n-4) থেকে অর হোয়াটএভার, এরকম হয়ে গেছে, ঠিক আছে? তো ওইটার যদি তুমি ওটা ডিরেক্টলি ফর্মুলা থেকেই লিখতে পারবা, কিন্তু যদি তোমার কখনো মনে হয় যে ফর্মুলাটা কিভাবে আসছে, তখন জাস্ট এই জিনিসটা হচ্ছে কিভাবে আসে যে আমার সাম ইজ বেসিক্যালি ফার্স্ট টার্ম, যেটা আমাদের এখানে 1, এই জন্য 1 লিখছি উপরে, ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস রেশিও। সো রেশিও মানে কি, দেখো এখানে প্রত্যেকটা টার্মের একটার সাথে আরেকটা রেশিও হচ্ছে a, ঠিক আছে? তো ওই জন্য এখানে আমি a লিখছি। আচ্ছা, সো এইটা একটা গেল। তাহলে এখান থেকে এখন আমরা আসলে কি লিখতে পারি, মানে এটা থেকে আমরা আসলে এখন কি লিখতে পারি, সেটা হচ্ছে x of z is equal to 1। আচ্ছা না, দাঁড়াও, সরি, এখানে রেশিওটা কত? এখানে রেশিওটা হচ্ছে a মাইনাস 1, ধরো 0 দিলাম, এটা আসলে 0টা দেওয়ার কোনো সিগনিফিকেন্স নাই, বাট যাই হোক। তো এভাবে জিনিসটা, তো এটা রেশিও আমরা কত বুঝতে পারতেছি, রেশিও হচ্ছে এই জিনিসটা, তাই না? a ইজ ইকুয়াল টু আমাদের এখানে a z টু দি পাওয়ার -1। তো আমি কি লিখতে পারি, আমার 1 মাইনাস a মাইনাস 1, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি হলো, এটা হচ্ছে আমাদের এই যে এক্সপ্রেশনটা ছিল ওটার জেড ট্রান্সফর্ম। আমরা কি করব, এক্সামে আমাদের এত কিছু দরকার নেই, এক্সাম হচ্ছে ডিরেক্টলি এরকম কিছু আসলে আমরা ডিরেক্ট এটা বসাই দিব, ঠিক আছে? এটা আমাদের মুখস্থ করার কিছু নাই, এই টেবিল মানে যেটার কি বলবো, জেড ট্রান্সফর্মের যে এক্সপ্রেশন বা ফর্মুলা গুলো এগুলো দেওয়া থাকে এক্সামে। সো আনলেস তোমাদেরকে মিস অন্য কিছু বলছে, আমাদের টাইমে দেওয়া থাকতো। তো আপু ম্যাম বলছেন দিবেন। হ্যাঁ, সো দেওয়া থাকে এটা। আচ্ছা, এখন আমাদের কি বের আপু করতে এই হবে এখান থেকে? কজালের ব্যাপারে কি বলছিলেন, এই যে এই টার্মটা a টু দি পাওয়ার n given? আহ, যে কজালের ব্যাপারে যেটা বলছিলাম যে a টু দি পাওয়ার n, এটা তো তোমার যে কোনো ভ্যালু হইতে পারে, তাই না? জি মানে এটা তো তোমার জি। মাইনাস যে কোনো কিছু হতে পারে, কিন্তু এই পুরা ভ্যালুটাকে আমি হচ্ছে রাইট সাইডেড বা কজাল করে ফেলতেছি, এমন ভাবে এটাকে চেঞ্জ করে ফেলতেছি যে এটা আমার শুধুমাত্র n ইজ ইকুয়াল টু 0 পরে, মানে পজিটিভ n ভ্যালুর জন্য আমাকে ভ্যালু দিবে। কিভাবে করে ফেলতেছে ওইটাকে, ওটার সাথে un মানে মাল্টিপ্লাই করে, কারণ un এর ভ্যালু কি, আমার শুধু n ইজ ইকুয়াল টু 0 পরে নেগেটিভ এক্সিস্ট গুলোকে করে বাদ না? দিয়ে দেয় হ্যাঁ, এইভাবে। এগুলাকে বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার জি কজাল এর জন্য। সো এটা আমার একটা টোটাল xn হচ্ছে আমাকে একটা কজাল সিগন্যাল, জাস্ট এটাই বলছি যে কজাল সিগন্যাল যদি বুঝি যে আমি একটা সিগন্যাল কজাল, তখন আমি এই এক্সপ্রেশনটা ডিরেক্টলি লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো অ্যান্টি কজাল হইলে ওটা কি হবে ওটা আমরা দেখতেছি একটু পর। আচ্ছা, তো গেল। এখন যেটা কি বলছিলাম, আচ্ছা, সো আমাকে এখন আরওসি বের করতে হবে। সো আরওসি মানে কি ছিল, যে আমার রিজন অফ কনভার্জেন্স। তো এই যে এই এক্সপ্রেশনটা যে লিখছি, এক্সপ্রেশনটা কোত্থেকে আসছে, আমি এটা লিখতে পারছি এটা চিন্তা করে যে আমার রেশিও যেটা এ যেটা ছিল, এই রেশিওটা হচ্ছে আমার <<1। তো আমাকে এই এক্সপ্রেশনটাকেও এমন ভাবে আমার একটা জেড এর ভ্যালু বের করতে হবে যেন আমার a ইন্টু জেড টু দি পাওয়ার -1, যেটা এইটা যেন আমার কি হয়, <<1 হয়। তো আমি কি করব, মানে এটার ম্যাগনিটিউড, ঠিক আছে, এটার ম্যাগনিটিউড। তো কি করব, a z টু দি পাওয়ার -1 হচ্ছে <<1
তাহলে a ডিভাইড বাই z হচ্ছে 1, তাহলে z যদি আমি লিখি z হচ্ছে গ্রেটার দেন a, ঠিক আছে এটা। ওকে, তাহলে আমার এটা কি হলো, এটা হচ্ছে আমার এই যে ফাংশনটা লিখছিলাম এই ফাংশনের জন্য রিজিয়ন অফ কনভার্জেন্স। তো এটা আমি কিভাবে ড্র করব, আমার যে জেড প্লেনটা আছে, এটা ধরো আমার জেড প্লেন, জেড প্লেনে এটা কি ছিল আমার রিয়েল, আর এদিকে কি ছিল ইমাজিনারি, ঠিক আছে। তো জেড প্লেন বেসিক্যালি যেহেতু একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন, এখানে আমরা ম্যাগনিটিউড আর হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে এক্সপ্রেস করি আর কি, ঠিক আছে। তুমি যদি এটা দেখো, কোথায় এই এক্সপ্রেশনটা যদি দেখো, এই যে জেড এর এই এক্সপ্রেশনটা, যে আমরা জেড কে কিভাবে ডিফাইন করছিলাম, যে জেড এর একটা হচ্ছে আর থাকে উইচ ইজ দ্য ম্যাগনিটিউড, এন্ড কি থাকে একটা ই টু দি পাওয়ার জে ওমেগা থাকে। এই ওমেগাটাকে, এই ওমেগাটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা অ্যাঙ্গুলার ভ্যালু বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলতে পারি আমি এটাকে, ডিসপ্লেসমেন্ট তো থিটা হবে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর আর হচ্ছে আমার কি ম্যাগনিটিউড, ঠিক আছে, ম্যাগনিটিউড না রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস। এই জিনিসটা বেসিক্যালি আমার ওইরকম, ওই যে আর সাইন জে ওমেগা এই টাইপের, ঠিক আছে, এটা হচ্ছে থিটা আর কি, অয়লার্স ফর্মে যদি তুমি এটাকে ডিভাইড করো। সো ওই এই কথাটা কেন বললাম, কারণ আমি জেড প্লেনে সবসময় জেড কে কিভাবে একটা সার্কেল হিসেবে এক্সপ্রেস করব, ঠিক আছে, একটা সার্কেল হিসেবে এক্সপ্রেস করব। তো এটা মনে করো আমার যদি একটা সার্কেল হয়, তো আমি জেড এর ভ্যালুটা কি ছিল, আমার জেড এর ভ্যালুটা আমি বলছি যে আমার এর থেকে সবসময় বড় হবে। তো আমি এই যে সার্কেলটা ড্র করলাম, এটা কি হবে আমার, এটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু এ হবে, ঠিক আছে, জেড ইজ ইকুয়াল টু এ। অথবা বেসিক্যালি আমার জেড এর ম্যাগনিটিউডটা হচ্ছে এ, ঠিক আছে। তো ম্যাগনিটিউড কি ছিল আমার, বেসিক্যালি আর ছিল না, ওই যে জেড ইজ ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার জে ওমেগাতে, এর মানে আমার রেডিয়াস প্রত্যেকটা থেকে হচ্ছে এ হবে, ঠিক আছে। ওকে, সো এ যদি হয়, আপু এই পার্টটা আবার একটু বুঝাবেন, এই যে z ইজ ইকুয়াল টু এর পার্টটা। জেড এর ভ্যালুটা কিভাবে ডিফাইন করছিলাম আমরা, যে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে আর ই টু দি পাওয়ার জে ওমেগা, তাই না। জি তো আপু। এখানে জেড এর ম্যাগনিটিউডটা কত, আর না, জি, আর ই টু দি পাওয়ার জে ওমেগা এগুলা কি আমার, এগুলা অ্যাঙ্গুলার, এটা সরি অ্যাঙ্গুলার, হ্যাঁ অ্যাঙ্গেল। অ্যাঙ্গুলার এক্সপ্রেশন বা অ্যাঙ্গেলের ইনফরমেশন। তো জি আমার কোয়েশ্চেনে কি বল, মানে আমি যে ডিরাইভেশন করছি ওখানে আমার কি বলছে, যে জেড এর ম্যাগনিটিউডটা হচ্ছে এ থেকে বড় হইতে হবে, তাই না, ব্যাপারটা এরকম না। তো এই জন্য আমি কি করলাম, এখানে আমি যে সার্কেলটা আঁকবো, মানে আমি এই জন্য জেড ডোমেইনে সবসময় একটা আপু, এই সার্কেল z দিয়ে এর অ্যাঙ্গেল, জেডটা আবার এর থেকে কেন বড় হওয়া লাগবে, আই মিন লেস হলে আহ, সমস্যাটা কি? আচ্ছা, বড় হওয়া লাগবে কারণ হচ্ছে আমি যে ওভারঅল এই এক্সপ্রেশনটা যে ডিরাইভ করছি, এই জি এক্সপ্রেশনটা আপু। এটা হুম, কোত্থেকে ডিরাইভ করছি, ইনফাইনাইট জিওমেট্রিক ইনফাইনাইট। সিরিজের আইডিয়া থেকে না। জি আপু। এই আইডিয়াটা আমরা কখন লিখতে পারবো, বা এই জিনিসটা আমরা কখন লিখতে পারবো, গিভেন দ্যাট আমার এ হচ্ছে 1 থেকে জি ছোট, জি না জি, হলে কিন্তু জিনিসটা কনভার্জ করবে না, ও কিন্তু বাড়তেই থাকবে। ডাইভার্স করবে। হ্যাঁ, ডাইভার্জ করবে, কারণ তুমি যখন এ কে এ টু দি পাওয়ার 5 করবা, এ টু দি পাওয়ার 6 করবা, তখন তোমার যদি এ যদি 1 থেকে ছোট হয় তাহলে ভ্যালুগুলো কমে যাবে, তাই না। যদি ভ্যালুগুলো 1 জি থেকে আপু। বড় হয় জি তাহলে কিন্তু ওগুলো বাড়তে থাকবে, তাই না। জি আপু। সো এই জন্য হচ্ছে আমি এই এক্সপ্রেশনটা ধরে কি করলাম, আমি এখানে যে রেশিওটা পাইছি, যেটা বেসিক্যালি জি আমার এটা ওইটাকে মানে 1 থেকে ছোট ধরে এটা বের করছি, যে আমার জেড হচ্ছে এ থেকে বড় হবে। জি বুঝা গেছে এখন। জি আপু। জি সো আমি এই এটা কিভাবে আঁকবো, আমি এটা বলতেছিলাম যে এটা কিভাবে আঁকবো, এটা হচ্ছে আমার বেসিক্যালি একটা সার্কেল বুঝায়, যে সার্কেলটার রেডিয়াস হচ্ছে এ, ঠিক আছে, জি কারণ আমাদের মানে এই এক্সপ্রেশনটা দিয়ে তো আমার একটা সার্কেল বোঝাচ্ছে, তাই না। জি আচ্ছা, তাহলে এখন একটা সার্কেলের কি এদিকেও ওর রেডিয়াস এ, এদিকে হচ্ছে মাইনাস এ, মানে রেডিয়াস তো এ তো, কিন্তু রিয়েল ভ্যালুটা হচ্ছে মাইনাস এ, এদিকে হচ্ছে যে এ ধরো মাইনাস, আর এদিকে হচ্ছে এ নর্মাল এ। ওকে, তো এগুলা লিখার দরকার নাই, জাস্ট। তাহলে তুমি কি করবা এক্সামে, কি করবা এক্সামে হচ্ছে এটাকে একটা জেড প্লেন, এটা হচ্ছে আমার জেড প্লেন, এটা হচ্ছে সার্কেল আঁকলাম আমি, যে সার্কেলের বাইরে বা ভিতরে আমার রিজিয়ন অফ কনভার্জেন্স থাকবে। তাহলে এখন আমার কোথায় রিজিয়ন অফ কনভার্জেন্স, বাইরে, তাহলে আমার এখানে বাইরে এভাবে এটাকে মার্ক করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর ফিগারের নাম কি হবে, ফিগারের নাম হচ্ছে আমার আরওসি প্লট, ঠিক আছে, ফিগারের আপু, নামটা দেওয়া এখানে যে থাকবে। রেডিয়াসটা, এটা এ কিভাবে হলো এক্স্যাক্টলি?
মানে এখানে তো z ইকুয়াল টু r না তা আর এর ভ্যালুই হচ্ছে আমার এখানে এ, মানে আর বেসিক্যালি কি, আর হচ্ছে আমার ম্যাগনিটিউড, তাই না? জি আপু তো ম্যাগনিটিউডটা আমি কি দিয়ে বুঝাচ্ছিলাম এখানে, মানে সরি কি করতেছিলাম আমি, নোট নাও, দাঁড়াও একটা মিনিট, এটাতে বুঝাচ্ছিলাম। হ্যাঁ, তো আরটা বেসিক্যালি কি ছিল, জেড এর ম্যাগনিটিউড ছিল না, জি আপু বা রেডিয়াস ছিল, মানে আমি বারবার যেটা বলছি যে জেড হচ্ছে একটা সার্কেল, তো সার্কেলের যে রেডিয়াস ওইটা আর, তো আমার এই আর এর ভ্যালু ইজ ইকুয়াল টু আমার এখানে কি হচ্ছে, এখানে এটা হচ্ছে এ, এই জন্য এ দিছি। জি আপু এখানে দেখো ম্যাগনিটিউড সাইন দেওয়া, জি দেখছো, আপু মানে ইয়ে দেওয়া। হুম, ওকে, আচ্ছা, তুমি যদি কনফিউশন হয় এটাকে এভাবেও লিখতে পারো, এই যে জেড এর দুই সাইডেও ম্যাগনিটিউড দিতে পারো, জি মানে ওইটাই মেক সেন্স করে, কারণ আমাদের ওভারঅল টোটাল টাইপের ম্যাগনিটিউড দেওয়া ছিল। তো যাই হোক, জি এটা গেল। এখন এখান থেকে আমি যেটা বলছিলাম যে আমরা এটা কজালের জন্য করছিলাম, ঠিক আছে, আমরা এটা কিসের জন্য বের করলাম, কজালের জন্য করছি। আমাদের যদি জিনিসটা অ্যান্টি কজাল থাকে, অ্যান্টি কজাল মানে কি ছিল, যে আমার লেফট সাইডের জিনিসটা কিরকম হবে, যে আমার ধরো এটা যদি এন হয় বা টাইম ডোমেইন হয়, তাহলে সিগন্যালটা ইউ এর ভ্যালু যেটা, ওইটা হচ্ছে এদিকে আসবে, তাই না, এইদিকে থাকবে ভ্যালুটা। জি তো ওইটার জন্য আমাদের এক্সপ্রেশনটা কি হবে, ঠিক আছে, ওইটার জন্য এক্সপ্রেশনটা কি হবে, ওইটা হচ্ছে একটু লিখতেছি, তোমরা চাইলে ওটা ডিরাইভেশনটা দেখতে পারো, বাট ডিরাইভেশন এক্সামে ইউজুয়ালি আসে না। তো আমার যদি বি হচ্ছে এখানে সিমিলার টু এ, তোমার যে কোনো কনস্ট্যান্ট, আমি বি কেন লিখছি এটা পরে বলতেছি, মানে জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য এ আর বি কে, আর কিছু না। সো ইউ মাইনাস এন মানে কি করলাম, আমরা এতদিন পড়ছিলাম না যে মাইনাস দেওয়া থাকে মানে ওটা কি আমার ফোল্ড হয়ে যায়, ওয়াই অ্যাক্সিস জি বরাবর ফোল্ড হয়ে যায়। তো ফোল্ড হয়ে গেলে আমার কি হবে, সিগন্যালটা এখন টোটালি এই দিকে চলে আসতেছে, তাই না? আচ্ছা, সো এদিকে যদি চলে আসে, এখন এটার যে এক্সপ্রেশনটা হবে হচ্ছে -1, নিচে হচ্ছে 1 মাইনাস বি মাইনাস, ঠিক আছে, এই মানে সেম জিনিসই, একদমই সেম জিনিস, এখানে একটা মাইনাস আসছে, ঠিক আছে। তো তোমরা যখন ইয়েতে দেখবা, দাঁড়াও, টেবিলে যখন দেখবা, টেবিলে দেখবা যে এইখানে মাইনাস নাই, মাইনাসটা দিছে হচ্ছে কোথায়, আমরা সিমিলার জিনিস যদি খুঁজি, ধরো এটা যদি খুঁজি, ঠিক আছে, এটা আর এটা ইজ কাইন্ড অফ সিমিলার, মানে কাইন্ড অফ সিমিলার, জাস্ট এটা -1 ঘর শিফটেড আর কি, ঠিক আছে। তো এটা যদি দেখি, দেখো এখানে কোনো মাইনাস দেয় নাই, মাইনাস ওরা এখানেই দিয়ে দিছে আগে, ঠিক আছে, আগেই কোয়েশ্চেনে মাইনাস দিয়ে দিছে। তো তোমার যদি এখানে মাইনাস থাকতো তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যেত না, আলটিমেটলি মাইনাস মাইনাস এসে, তো এখানে জি ওই জিনিসটাই করছে, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। তো এটা হচ্ছে আরেকটা জিনিস যেটা আমাদের মনে মনে রাখতে হবে না, মানে এটা তোমাকে যদি এটা দেওয়া থাকে, এটা তো দেওয়াই থাকবে কোয়েশ্চেনে বা টেবিলে, তো তখন ডিরেক্টলি যদি তোমার এরকম আসে -1, তখন তুমি এটা লিখতে পারবে আর কি, একটু মনে রাখতে হবে। আচ্ছা, সো এই যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিলের মধ্যে নিচের গুলো আমি কখনো দেখি নাই এক্সামে আসতে, আমি সবসময় দেখছি হচ্ছে আমার এরকম a⁴n এর ভ্যালু দিয়েই দেওয়া থাকে এক্সামে, ম্যাক্সিমাম হলে তোমার এটা দেওয়া থাকবে, ঠিক আছে। তো এইগুলা যদি মিস না বলে থাকে, এক্সট্রা করে দেখানোর দরকার নাই, স্লাইডেও এরকম কোনো ম্যাথ হচ্ছে করে দেওয়া নাই, সো ওগুলো আজকে আমরা দেখবো না। তো 1 থেকে 6 নাম্বার পর্যন্ত হচ্ছে একটু মনে রাখতে হবে, ঠিক আছে, 1 থেকে 6 মনে রাখতে হবে না, মানে একটু দেখে রাখতে হবে, যেন আমরা আসলে যখন আমাদের কোয়েশ্চেনটা আসবে আমরা যেন প্যাটার্নটাকে রিকগনাইজ করতে পারি, আর কিছুই না। আপু ডেল কারণ এন আসে কোনো সময় হ্যাঁ, হ্যাঁ, ডেল এনটা ডিরাইভেশনটা, ও না 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 আর কি জিনিসটা এটা আর কি হ্যাঁ হ্যাঁ ডেলেন যদি আসে তাহলে তো ডিরেক্টলি 1 হবে, এটা আমরা কিভাবে বুঝতেছি বলতো, এটা কিন্তু আমি প্রুফ করতে পারি, চাইলে কিভাবে করতে পারি, ধরো আমার হচ্ছে a⁴n বলা আছে, ঠিক আছে, সাথে আমার একটা ডেলেন মাল্টিপ্লাই করা। জি এখন ডেলেন বেসিক্যালি কি, ডেলেন মানে হচ্ছে আমার একটা 1 আছে কোথায়, n = 0, এন ইকুয়াল টু 0 তে জি তাহলে এটা যদি আমি x(z) করতে চাই, তাহলে জিনিসটা আসলে কি, যে a⁴0, আর হচ্ছে আমার 1 তো 1 এর মতোই চলে গেল এই 1, আর z⁴0, আসলে জিনিসটা কি 1 না? জি আপু তাহলে ডেল যদি কখনো তোমার তো এরকম সিঙ্গেল কোনো কিছু আসবে না, তোমার হচ্ছে একটা ধরো মানে
সামেশন অফ সামথিং দেওয়া থাকবে, ধরো এইটার সাথে আরো কিছু সাম দেওয়া থাকবে, তো কখনো যদি ডেল দেওয়া থাকে তাহলে আমরা পারবো না, ওইখানে জাস্ট কি হবে, 1 হবে। জি ঠিক আছে, ওইটা আলাদা আলাদা করে করবো, এগুলো আলাদা আলাদা করে, মানে প্রত্যেকটা টার্মকে তুমি আলাদা আলাদা করে জেড ট্রান্সফর্ম করতে পারবা, ওইটা জেড ট্রান্সফর্মের প্রপার্টিতে আছে, তো ওইটা আমরা দেখবো সামনে, অসুবিধা নেই। তারপর তো আর কি জিজ্ঞেস করলাম যে একা ডেলেন তো কোনো সময় আসে না প্রশ্নে। না, একা ডেলেন তো তোমার কিছু করারই নেই, হ্যাঁ ওইটা আসবে না, জি কখনোই আসবে না, বিকজ এটা তো কিছু লেখারই নেই। আচ্ছা, জি সো কি হলো, আচ্ছা ওইটার আরওসি কিন্তু পুরা জেড ডোমেইন, কারণ ওখানে আমার কোনোভাবে ওটাকে মানে ওয়ান কে তো আমি কোনো জায়গায় আনডিফাইন করতে পারতেছি না, ওটার ভ্যালু তো ওয়ানই। আচ্ছা, তো এগুলো একটু দেখবো বা প্র্যাকটিস করার সময় একটু খেয়াল রাখবো, কেন, কারণ আমরা প্যাটার্নটা রিকগনাইজ করতে পারি যখন আমাদের এক্সামে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন একটা জিনিস হচ্ছে একটু দেখি যে রিজিয়ন অফ কনভার্জেন্স আমরা একটু আগে বলতেছিলাম যে জেড এর যেসব ভ্যালুর জন্য কি আমার ফাংশনটার একটা ফাইনাইট ভ্যালু আসে, মানে এক্স অফ জেড এর একটা ফাইনাইট ভ্যালু আসে, ওইটাই আমার কি, ওইটাই হচ্ছে আমার রিজিয়ন অফ কনভার্জেন্স। এখন রিজিয়ন অফ কনভার্জেন্স আমরা যদি একটু দেখি, এখান থেকে দেখি, হ্যাঁ এগুলো সব প্রুফ করা যায়, প্রুফ আমাদের লাগবে না, আমরা একটা প্রুফ হচ্ছে দেখছি, এই প্রুফটা আমরা দেখছি, বাকিগুলোও প্রুফ করা যায়, প্রুফ তোমাদের স্লাইডেও আছে, বাট আমাদের আসে না এগুলো, তো এখান থেকে দেখলেই হবে। ধরো এটা হচ্ছে আমার রাইট সাইডের, সরি এটা হচ্ছে আমার রাইট সাইডের সিগন্যাল বা কজাল সিগন্যাল, আর এটা হচ্ছে অ্যান্টি কজাল সিগন্যাল বা লেফট সাইড সিগন্যাল, ঠিক আছে। তো লেফট সাইডের, রাইট সাইডের জন্য দেখো এর মানে রিজিয়ন অফ কনভার্জেন্স সবসময় হচ্ছে জেড এর ভ্যালু যখন এ থেকে বড়, মানে এই যে আমি যে সার্কেলটা আঁকছিলাম, ওইটার কি বাইরে, তাই না, এই জি জিনিসটা। তো অ্যান্টি কজালের জন্য আমার কি হচ্ছে, অ্যান্টি কজালের জন্য হচ্ছে যে আমার বলতেছে জেড হচ্ছে এর চাইতে ছোট, এর মানে কি, এর মানে হচ্ছে আমি যে সার্কেলটা আঁকছি ভিতরে হবে সার্কেলের ভিতরে হবে, ঠিক আছে, সার্কেলের ভিতরে হবে। আচ্ছা, এই জিনিসটাই এখানে বলা আছে, এখানে হচ্ছে ড্র করা আছে, আর কিছুই না, প্রথম দুইটা হচ্ছে যা বললাম ওইটাই। আর এইটা তোমাদের এক্সামে হচ্ছে বেশি, মানে এই টাইপের কোয়েশ্চেনই আসবে এক্সামে, যে তোমার দুই টাইপের ফাংশন দেওয়া থাকবে, বা দুই টাইপের হচ্ছে মানে একটা ফাংশনই দেওয়া থাকবে এক্স অফ এন এর মধ্যে ধরো দুইটা পার্ট থাকবে, এমন হতে পারে যে দুইটা পার্টই হচ্ছে তোমার কজাল, এমনও হতে পারে যে দুইটা পার্টই হচ্ছে কি অ্যান্টি কজাল, অথবা এমনও হইতে পারে যে একটা অ্যান্টি কজাল আর একটা হচ্ছে কজাল, তো তো আমার তখন ফাংশনটা কি হবে, ফাংশনটা তখন হবে হচ্ছে আমার নন কজাল, ঠিক আছে, এগুলো আমরা জানি, এগুলা নিয়ে আর বেশি কিছু বললাম না। তো একটু দাঁড়াও, কোন স্লাইড এটা থেকে, আচ্ছা দাঁড়াও। তো এখানে যেটা বলা আছে, এইখানে হচ্ছে নন কজাল সিগন্যাল অর হচ্ছে বোথ, এটাকে আমি নন কজাল সিগন্যালটাকে আমি বোথ সাইডেড সিগন্যালও বলতেছি, ঠিক আছে। তো তোমার ধরো একটা সিগন্যাল, র্যান্ডম একটা সিগন্যাল দেওয়া আছে হচ্ছে এক্স অফ এন ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এন ইউএন, অথবা ইউএন প্লাস এনিথিং দেওয়া থাকতে পারে, ঠিক আছে, শিফটেডও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, বি টু দি পাওয়ার এন, তারপর হচ্ছে ইউ মাইনাস এন মাইনাস ওয়ান, ধরো, ঠিক আছে, একদম বেসিক একটা এক্সপ্রেশন দিলাম। তো এই দুইটারই কিন্তু আমরা ডিরেক্ট ফর্মুলা টেবিল থেকে পেয়ে যাব, ঠিক আছে, ডিরেক্ট টেবিল থেকে পেয়ে যাব, ওইটা অসুবিধা নাই। তো এই পোর্শনটা কি, এই পোর্শনটা হচ্ছে আমার কজাল, এই পোর্শনটা কি আমার অ্যান্টি কজাল, তাই না। সো অ্যান্টি কজাল যদি হয় তাহলে এই ফাংশনটাকে আমরা কি বলতে পারতেছি, এটা হচ্ছে আমার নন কজাল, ঠিক আছে। এখন আমি এই পোর্শনটা থেকে একটা আরওসি পাবো, এটা থেকে আরেকটা আরওসি পাবো, তাই না, জি দুইটা আপু থেকে দুইটা আরওসি পাবো। আচ্ছা, এখন ধরো এটা আঁকি, এর জন্য হচ্ছে এটা পেলাম এ, এটা হচ্ছে আমার বি এর জন্য পেলাম, ঠিক আছে, ওকে। সো এটা রিয়েল, এটা হচ্ছে ইমাজিনারি। সো এর জন্য আমার রিজন অফ কনভার্জেন্স কোথায় হবে বলতো, কজাল হলে এর বাইরে না, জি আপু এটা সোজা হয় না, এটা সার্কেল হবে, হ্যাঁ এটা হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে সাইডে, সবসময় সেন্টারে হচ্ছে জিরো। তো এর বাইরে, তো এর বাইরে মানে এই রিজিয়নটা পুরাটা না, সবকিছু, জি আপু কিন্তু সবকিছু কি আমার মানে সবকিছু আমি কেন নিতে পারবো না, এটা আমরা একটু দেখি।
আমার ওভারঅল ফাংশনটা কিভাবে আছে? ওভারঅল ফাংশনটা তো এই দুইটার সামেশন হিসেবে আছে। তো আমার এর জন্য আরওসি হচ্ছে ফর, ধরো এটাকে আমি x1 বলি, এটাকে x2 বলি। ফর x1 আমার আরওসি হচ্ছে z গ্রেটার দেন a, ঠিক আছে? আর x2 এর জন্য আরওসি আমরা বলতে পারবো, দাঁড়াও আমরা যদি টেবিল থেকে দেখি, এই এক্সপ্রেশনটার জন্য আরওসি আমার কি হচ্ছে, এই এক্সপ্রেশনটাই তো লিখছি তাই না, আমি জাস্ট এর জায়গায় বি লিখছি। তো যে এক্সপ্রেশনটা কি আমার ভিতরে, সার্কেলের ভিতরে ভিতরে যে হচ্ছে আরওসি। তাহলে কি এ হচ্ছে জেড লেস দেন এ, সরি এ না বি। তাহলে কি বি এর ভিতরে, তাই না? বি এর হচ্ছে ভিতরের টোটালটা। তো যে এখন আমার আসলে আরওসি কোনটা হবে? আরওসি হচ্ছে তোমার আরওসি 1 ইন্টারসেকশন আরওসি 2। এর মানে আমার এই আরওসি 1 আর আরওসি 2 যেই জায়গায় কমন, আমি শুধু ওই পোর্শনটাকে কি করতে পারবো, ওই পোর্শনটাকে হচ্ছে আমি অ্যাজ আ আমার আরওসি হচ্ছে পুরো ওভারঅল আমার এক্স অফ এন এর আরওসি হিসেবে নিতে পারবো। তাহলে আমি এই পোর্শনটা নিব, তাই না? যে ওকে, তো এটা হচ্ছে গেল। আর আচ্ছা, এখন একটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে তোমার ধরো এ, এখানে আমি কি বলতেছি, এখানে আমি কনসিডার করলাম যে ফর এ ইজ লেস দেন আমার বি, এ হচ্ছে লেস দেন বি, ঠিক আছে? এখন এমন যদি হয় যে আমার ফাংশন এভাবে দেওয়া আছে, এ দেওয়া হচ্ছে ধরো হাফ, এ দেওয়া হচ্ছে হাফ, বি দেওয়া হচ্ছে 1/4 অথবা -1/4, হোয়াট এভার। এখানে বড় কে, ম্যাগনিটিউড কার বেশি বলো তো? ওই কি জানি 1/2। হ্যাঁ, এটার ম্যাগনিটিউড বেশি, তাই না? তাহলে আমি যদি এটা একটু ড্র করি, এই আইডিয়া তো ঠিক আছে তাই না, এই আইডিয়া তো ঠিক আছে, ধরে যে নিলাম এই আইডিয়া ঠিক আছে। এখন আমি এই পোর্শনটাকে ড্র করি, হ্যাঁ দাঁড়াও। তাহলে আমার কি হচ্ছে, আমি ধরো এখানে বাইরের এটাকে দিলাম হচ্ছে হাফ, হাফ বেসিক্যালি 1.5, আর 1/4 হচ্ছে 0.25, তো 0.25 আমি ভিতরে আঁকি, ঠিক আছে? ওকে, এখন আমার এটা হচ্ছে 1/4। তো 1/4 এর জন্য রিজিয়ন অফ কনভার্জেন্স কোথায় বলতো? যদি বি এর ভ্যালু 1/4 হয় তাহলে বি তো আমার অ্যান্টি কজাল ছিল, তাহলে বি ওটার ভিতরে, তাই না? যে ভিতরে, ওকে। সো এর জন্য কত, হাফ এর জন্য বা এ যেখান থেকে পাচ্ছি এই এটার জন্য কত, এক্স অফ 1 এর জন্য কত, বাইরে না? যে তাহলে এটা হচ্ছে আমার আরওসি 1, এটা হচ্ছে আমার কি আরওসি 2। এখানে কি কোনো মানে কমন তোমার ইন্টারসেকশন পয়েন্ট আছে? না তাহলে এখানে এই জায়গাটা যে আমি বলছিলাম যে আমার এই রিংটা হচ্ছে আমার আরওসি প্রথমটা, এটার জন্য এটা কিন্তু আমার এই প্রবলেমের জন্য বা এই ভ্যালুগুলোর জন্য কিন্তু খাটতেছে না, তাই না? যে তাহলে আমার কি এই এরকম যদি কখনো দেওয়া থাকে, তাহলে ওই এক্সপ্রেশনটার বা ওই সিগন্যালটার কি আমার কোনো রিজন অফ কনভার্জেন্স নাই। তাহলে সবসময় রিজন অফ কনভার্জেন্স যদি পেতে হয়, এই সিগন্যালটাকে যদি কনভার্জ করতে হয়, তাহলে সবসময় কি হবে, আমার যে কজালের যে সাথে যে মাল্টিপ্লিকেশন বা ফ্যাক্টরটা আছে, এটা এই ফ্যাক্টর, এটাকে যদি ফ্যাক্টর বলি, কজালের ফ্যাক্টরের যে কনস্ট্যান্টটা ওইটাকে সবসময় অ্যান্টি কজালের ফ্যাক্টরটা থেকে কি হতে হবে, ছোট হতে হবে, ছোট হতে হবে। তাই না? সবসময় ছোট হতে হবে। তো এইটা আমার সবসময় এই আইডিয়াটা সবসময় ফুলফিল করতে হবে, ঠিক আছে? বা এই কন্ডিশনটা সবসময় ফুলফিল করতে হবে। আচ্ছা, এটা গেল। এরপর ধরো আমার যদি দুইটাই একটু ওয়েট, আমার যদি দুইটাই হচ্ছে কজাল হয় বা দুইটাই যদি অ্যান্টি কজাল হয়, তাহলেও কিন্তু কি হবে আমরা বের করতে পারবো, ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমার প্রথম, ধরো দুইটাই হচ্ছে আমার কি কজাল ধরো, ঠিক আছে? তো কজাল হলে আমার কি হয়, বাইরে আরওসি হয়, তাই না? সার্কেলের বাইরে আরওসি হয়। তো এটার বাইরে আরওসি মানে ভিতরের যে ছোট সার্কেলটা ওইটার বাইরে আরওসি, বড় সার্কেলটারও কি বাইরে আরওসি। তো ওর কমন আরওসিটা কোথায়? বড়টার বাইরে বাইরে না? একদম সবার যে বাইরে না? যে তাহলে আরওসি হচ্ছে আমার এই যে বড়, ধরো এটা হচ্ছে বি, সরি বি, এটা হচ্ছে এ, ঠিক আছে? তাহলে আরওসি হবে হলো আমার জেড গ্রেটার দেন বি, তাই না? কারণ ওই ওই যে সেকশনটাই, ওই জায়গাটাই কি আমার ইন্টারসেকশন অফ বোথ। আর ধরো আবার এই ওই যে সিচুয়েশন, এ বড় দেন বিটার
ক্ষেত্রে আরওসি কই হবে? এ বড় বি মানে বুঝি নাই। মানে উপরেরটার ক্ষেত্রে আর কি আরওসিটা কই হবে? এটার জি, জি, জি। এটার তো কোনো এটাই তো বলতেছিলাম যে এটার কোনো আরওসি নাই। নাই, তা কি, কেন কি কেন নাই লিখবো আর কি? মানে এটা হচ্ছে এটার কোনো আরওসি মানে এরকম যদি আসে তাহলে লিখবা যে যেহেতু মানে এটার কোনো ইন্টারসেকশন কোনো পয়েন্ট নাই, মানে তোমার জি, আরওসি 1 ইন্টারসেক্ট আরওসি 2 যেটা ওইটা কি আমার একটা হচ্ছে ধরো একটা ফাঁকা সেট, ঠিক আছে, আমরা জি, জিরো বা নাল সেট করতাম না, জি আপু। ওটা ফাঁকা সেট। তো এর মানে কি এই যে এক্সপ্রেশনটা আমার ওটা কখনোই কি হবে না, কনভার্জ করবে না, ঠিক আছে, জি, ওর ওর কোনো রিজন অফ কনভার্জেন্স নাই, ঠিক আছে, এটা লিখবা যদি জি আসে, আপু। বাট ইউজুয়ালি এরকম আসে না আর কি, বাট জাস্ট আইডিয়া গুলা মাথায় রাখো। আচ্ছা, সো এটা গেল। আরেকটা যদি হয় আমার যে দুইটাই হচ্ছে, এটা হচ্ছে বোথ কজাল, আর যদি আমার দুইটাই ধরো তা আবার লিখি, ধরো দুইটাই আমার কি হলো, দুইটাই হচ্ছে নন কজাল, ঠিক আছে, দুইটাই নন কজাল মানে কি যে আমার বি এর জন্য হচ্ছে ওভারঅল এই রিজিয়নটা আরও সি, আর এর জন্য কি এর ভিতরে রিজিয়নটা আরও সি, তো ওদের দুইজনের ইন্টারসেকশন পয়েন্ট কোথায়, এর ভিতরে না, জি আপু। তাই না, এর ভিতরে, তাহলে ওর জন্য আরও সি হবে হচ্ছে আরও সি হচ্ছে জেড লেস দেন এ, ঠিক আছে, এটা হচ্ছে বোথ অ্যান্টি কজাল। ওকে, আচ্ছা, এই আইডিয়া গুলো যদি বুঝে থাকি, আচ্ছা, তো এখানে বেসিক্যালি এই কথাটাই লেখা আছে যে আমার যদি জিনিসটা কনভার্জ করা লাগে তাহলে সবসময় এটাকে বি এর চাইতে ছোট হতে হবে, ঠিক আছে, যেখানে আমার দেখো এই এক্সপ্রেশনটার সাথে এই এক্সপ্রেশনটার একটু ডিফারেন্স কোথায়, এটার ডিফারেন্সটা কোথায় এই দুটো এক্সপ্রেশনের মধ্যে, যে আমার এখানে ইউ মানে যেটা কজাল ছিল কজালটা কি একটু শিফটেড, তো কজালকে যদি তুমি শিফটেড করো তাহলে কি কজালের কোনো কজালিটির চেঞ্জ হয়, সেটা কিন্তু চেঞ্জ হয় না, তাই না, তাহলে এই পোর্শনটা এখনো কজাল আছে, এটা এখনো আমার অ্যান্টি কজাল আছে। তো আইডিয়াটা বেসিক্যালি হচ্ছে যে আমার কজালের সাথে যে ফ্যাক্টরটা ওইটা সবসময় অ্যান্টি কজালের থেকে ছোট হওয়া লাগবে, যদি আমরা একটা রিজন অফ কনভার্জেন্স পেতে চাই, ঠিক আছে, বুঝা গেছে। আপু কি বললেন এই পার্টটা আবার একটু বলবেন? যে লাস্ট। জি, যে এই এক্সপ্রেশনটা যেটা বা এইখানের যে ফাংশনটা লিখছি এই ফাংশনটার সাথে এই ফাংশনটার একটা ডিফারেন্স কি বুঝতে পারতেছো না, যে জি আপু ইউ শিফট করে। ইউএন হচ্ছে শিফট, হ্যাঁ, তো শিফট করলেও তো ওর কজালিটির তো কোনো চেঞ্জ হয় নাই, তাই না, এই পোর্শনটা না, এখনো কজাল আছে, এটা এখনো অ্যান্টি জি, কজাল আছে। তো যেটা বলতেছিলাম যে আমার মেইন আইডিয়াটা একটা এরকম মিক্সড একটা সিগন্যাল যদি থাকে, এই মিক্সড সিগন্যালের জন্য আমি যদি একটা রিজন অফ কনভার্জেন্স পেতে চাই তাহলে আমার সবসময় এটাকে বি এর চাইতে ছোট হতে হবে, যদি আমার এটা মানে মিক্সড সিগন্যাল মানে কি যে একটা কজাল একটা অ্যান্টি কজাল, জি আপু, বুঝে গেছে। জি, যদি আমার দুইটাই কজাল হয় তখন কিন্তু আবার জিনিসটা মানে ওটাই কিন্তু মিক্সড বলবো না, ওটা কিন্তু আমার যেরকম আছে ওই রকমই, তাই না, ওই জি আইডিয়া তো আপু। আমরা বুঝছি, তাই না। আচ্ছা, ওকে, এরপরে দেখি আমরা সামনে কি আছে। আচ্ছা, সো আরেকটা ইম্পর্টেন্ট যেটা বলছিলাম যে আমাদের এখান থেকে মানে যে ট্রান্সফর্ম থেকে বেসিক্যালি যেটা দেয় যে রিজন অফ কনভার্জেন্স বের করতে দেয়, যেটা আমরা দেখলাম, আর আমাদের আরেকটা কি দেয়, পোলার জিরো মানে লিখতে দেয় বা পোল জিরো প্লট করতে দেয়। পোল জিরোর আইডিয়া আমরা হচ্ছে 305 যদি করে থাকি ওখানে পড়ছি। তো পোল জিরো মানে কি, এটা ধরো তোমার একটা সিস্টেম, ঠিক আছে, আমরা এখন সিগন্যাল থেকে সিস্টেমের দিকে চলে যাচ্ছি, তো সিস্টেম গুলাকে আমরা কি একটা ট্রান্সফার ফাংশন হিসেবে এক্সপ্রেস করতে পারতাম না, যে একটা নিউমেরেটর থাকতো একটা ডিনোমিনেটর থাকতো। আচ্ছা, সো উপরেরটাকে আমরা কি বলতাম, উপরেরটা হচ্ছে আমার নিউমারেটর নিচেটা ডিনোমিনেটর। সো উপরের যে জেড ভ্যালু গুলা ওইগুলার কে যদি আমি জিরো ধরে, ধরো আমি পি অফ জেড কে যদি জিরো ধরে সলভ করি তাহলে আমি পি অফ জেড এর কিছু রুটস পাবো, তাই না, তো ওই রুট গুলার কারণে আমার এক্স অফ জেড এর ভ্যালু কি হতো, জিরো আসতো, ঠিক আছে, এক্স অফ জেড এর ভ্যালু জিরো আসতো, কারণ আমি যদি এটাকে জিরো ধরি আলটিমেটলি, আমি এই পোর্শনটাকে যদি জিরো ধরি, এটাকে যদি এখানে জিরো বসাই এর মানে তো আমি বুঝতে পারতেছি যে আমার এক্স অফ জেড এর ভ্যালু হচ্ছে জিরো আসবে, তাই না, আর নিচের কিউ অফ জেড কে যদি আমি ধরো কিউ অফ জেড কে আমি আমার ডিনোমিনেটর এটাকে যদি জিরো ধরে সলভ করি এখান থেকেও আমি কিছু রুটস পাবো,
ঠিক আছে, বা কিছু সলভ পাবো আর কি, জেড এর কিছু ভ্যালু পাবো। তো ওইটা যদি পাই তাহলে ওই জেড এর ভ্যালু গুলার জন্য আমার এটা কি হবে, এটা হচ্ছে আমার আনডিফাইন্ড হয়ে যাবে, কারণ নিচে যখন আমি জিরো দিচ্ছি তখন আমার কি, নিচে জিরো দিলে ওভারঅল অ্যান্সারটা কিন্তু আনডিফাইন্ড আসে, তাই না? আচ্ছা, সো এটাকে আমি জিরো পি কে, পি দিলে যেহেতু জিরো আসে ওকে আমি জিরোস বলতেছি। ওয়েট, আমি কি উল্টা বলছি? না, তার রুটস গিভ আস জিরোস, উপরটা তো জিরোস, নিচেরটা হচ্ছে পোল, রাইট, উল্টা লিখছি, হ্যাঁ। তো কি বলতেছিলাম, হ্যাঁ, তো জিরো কাকে বলতেছি, জিরো হচ্ছে আমার যে ভ্যালু গুলার জন্য আমি এক্স অফ জেড এর ভ্যালু জিরো পাবো, ওইগুলো হচ্ছে আমার জিরো। আর পোল কি, পোল হচ্ছে আমার যেগুলোর কারণে আমার ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে, ওটাকে বলতেছি আমি আমার পোল, ঠিক আছে? আচ্ছা, তো এটা যদি পোলের আর জিরোর আইডিয়া তো বুঝলাম, এখন আমার মাল্টিপল পোল জিরো থাকতে পারে, ঠিক আছে? আমরা ওগুলা দেখবো যে আমাদের মাল্টিপল পোল জিরো দেওয়া কোয়েশ্চেন ইউজুয়ালি আসে, তো ওগুলা কিভাবে বের করতে হয় এটা আমরা দেখবো। ওকে, তো পোল জিরোর পজিশন থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে আমার স্টেবিলিটি, যেটা আমরা আজকে ক্লাসের লাস্টে দেখবো। সো এটা আরেকটা মানে পোল জিরোর ইনফরমেশন বের করতে পারলে আমরা ওখান থেকে স্টেবিলিটিও বের করতে পারি, ঠিক আছে? ওকে, তো এখানে কিছু প্রপার্টিজ অফ জেড ট্রান্সফর্ম দেওয়া আছে, তারও এগুলো হচ্ছে নর্মাল লিনিয়ারিটি, মানে আমরা কি জানি, লিনিয়ারিটি মানে হচ্ছে ধরো জেড থ্রি, জেড বলতেছি, ধরো থ্রি যদি আমার এরকম থাকে যে থ্রি এক্স অফ এন, এক্স ওয়ান অফ এন প্লাস হচ্ছে এক্স টু অফ এন, এরকম যদি থাকে, থ্রি আমি র্যান্ডম একটা হচ্ছে ইয়ে ধরছি, হ্যাঁ, একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ধরছি, এটাকে আমি কি লিখতে পারি, অথবা এটাকে এ ধরো, এ এক্স অফ ওয়ান এন প্লাস হচ্ছে এ এক্স অফ টু এন। তো এটা যদি লিখি, এখন আমি কি করতে পারবো, আমি জেড ট্রান্সফর্ম করার জন্য কি করতে পারবো, আমি এই পোর্শনটাকে এন্ড এই পোর্শনটাকে আলাদা আলাদা জেড ট্রান্সফর্ম করে ওদেরকে সাম হিসেবে লিখতে পারবো, ঠিক আছে? আলাদা আলাদা জেড ট্রান্সফর্ম করে ওকে সাম হিসেবে লিখতে পারবো। তো এগুলো আমরা যখন মানে সলভ করবো একটু পরে, তখন হচ্ছে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আই গেস তোমরা অলরেডি যেহেতু করছো, তোমরা বুঝতে পারতেছো কি বলতেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে টাইম শিফটিং। সো টাইম শিফটিং মানে কি, আমার যদি এক্স ধরো এন মাইনাস ধরো 4 ঘর শিফটেড, ঠিক আছে? এক্সটাকে হচ্ছে আমি 4 ঘর শিফট করছি, তো আমি কি করব, আমার এক্স অফ এন এর যে জেড ট্রান্সফর্ম ছিল ওটা তো আমার এটা, তাই না? তো এখানে সিম্পলি কি হবে, এখানে একটা জেড টু দি পাওয়ার মাইনাস ফোর হচ্ছে মাল্টিপ্লাই হয়ে সাথে জেড এক্স অফ জেড ওইটাই থেকে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আরেকটা প্রপার্টি। ওকে, এগুলা টাইম স্কেলিংটা কি, টাইম স্কেলিং তো আমরা জানতামই, যদি ধরো আমার এরকম একটা এক্স এর সাথে এক্স, এক্স তো এক্স অফ এন হচ্ছে নর্মাল ডোমেইনে আছে, ঠিক আছে? এখন ওটাকে যদি আমি ডাউন স্যাম্পলিং করতে চাই তাহলে কি করতাম, এক্স অফ এ এন, তাই না? তাহলে আপ স্যাম্পলিং করতে চাইলে কি করতাম, এন বাই এ। তো এই ওয়ান বাই এ এন এ, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে আমার ফ্যাক্টর, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, তাই না? সো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর যদি আমার কখনো দেওয়া থাকে, তাহলে আমি সিম্পলি কি করতে পারি, আমি হচ্ছে জেড, আমার যে জেড ট্রান্সফর্মটা আছে ওখানে জেডটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো কি হবে, আমার যদি এই প্রথমটা দেওয়া থাকে, দাঁড়াও, আমার যদি এটা দেওয়া থাকে তাহলে জিনিসটা হচ্ছে এরকম হবে যে জেড টু দি পাওয়ার ওয়ান বাই এ, আর যদি এটা দেওয়া থাকে তাহলে ওটা হচ্ছে জেড টু দি পাওয়ার এ, ঠিক আছে? কেন, কারণ ওয়ান বাই ওয়ান বাই এ হচ্ছে বেসিক্যালি এ, তো ওইখান থেকে আমার এটা হচ্ছে এ, ঠিক আছে? এগুলাই। তো এরপরে আর কি আছে, আচ্ছা টাইম রিভার্সাল। টাইম রিভার্সাল এটা এই পোর্শনটারই আমার স্কেলিং এরই হচ্ছে একটা এক্সটেনশন, মানে আমি যদি মাইনাস ধরো এটাকে মাইনাস ওয়ান দিয়ে হচ্ছে স্কেল করছি, ঠিক আছে? মাইনাস ওয়ান, এই মাইনাস মানে কিন্তু বেসিক্যালি আমার মাইনাস ওয়ানই। সো মাইনাস দিয়ে স্কেল করলে জিনিসটা কি হয়ে যায়, যে এক্স টু দি পাওয়ার, সরি, এক্স অফ জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে? এখানে সেম আইডিয়াই কিন্তু, তাই না? এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা এখানে এখানে গিয়ে পাওয়ার হয়ে যাচ্ছে, এখানেও কিন্তু এই মাইনাসটা গিয়ে এখানে হচ্ছে পাওয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল।
কনভলিউশন প্রপার্টি একটু আগেই তোমরা হচ্ছে বলতেছিলা যে তোমরা এটা বুঝতে পারছো কি হবে। তো আমাদের এই ধরনের প্রবলেম হচ্ছে ইউজুয়ালি আসে, এগুলো খুবই সোজা প্রবলেম, যে তোমাকে একটা x(1) হচ্ছে দেওয়া আছে, ধরো কিছু একটা, যেটা আমরা একটু আগে বের করলাম, কোথায় গেল, এই যে এটা এরকম একটা বের করলাম না ডিরেক্টলি, ওরকম হচ্ছে তোমার ধরো দুইটা ফাংশন দেওয়া থাকবে। সো দুইটা ফাংশন দেওয়া থাকবে বা দুইটা সিগন্যাল দেওয়া থাকবে, ওই দুইটা সিগন্যালকে তোমার কনভলিউশন করতে হবে, এটা হচ্ছে কনভলিউশনের সাইন। তো কনভলিউশন করতে বললে আমরা কি করব, আমরা ওটাকে ফার্স্টে জেড ট্রান্সফর্ম বা জেড ডোমেইনে নিয়ে যাব, তারপর জেড ডোমেইনটাকে মাল্টিপ্লাই করব। এরপরে আমরা এটা কিভাবে বুঝবো, ধরো ধরো এখানে আমার কিছু একটা দেওয়া আছে, এখানে কিছু একটা দেওয়া আছে, আমার জেড এক্স অফ জেড যেটা, ঠিক আছে, মানে আমার এই অ্যান্সারটা, এটা ধরো এমন কিছু একটা আসছে যে ওয়ান, না ওয়ান না, কিছু একটা, ঠিক আছে, এরকম কিছু একটা আসছে। তো এখান থেকে এই এক্সপ্রেশন থেকে তো আমি এটা লিখতে পারি, তাই না, যে আমার x(n) যেটা কনভলভ করছি ওইটা হচ্ছে আমার 1,6,3,2, যেখানে আমার জিরো, মানে আমার এখান থেকে জাস্ট কি বের করতে হবে যে আমার জিরোটা কোথায়, অ্যাকচুয়ালি n = 0টা কোথায়। তো n = 0 এখানে কোথায় হচ্ছে আমরা এটা বুঝতেছি না, যে এই যে সাপোজ 3 3। যেখানে, হ্যাঁ জি। ওইখানে, কারণ বেসিক্যালি কি ওটা তো আমার হচ্ছে জেড, আচ্ছা আমি যেটা উল্টা লিখছি না, দাঁড়াও, এটা হচ্ছে -1, ঠিক আছে, তো এভাবে থাকবে। হ্যাঁ, তো এখানে কি z(z)=0 বেসিক্যালি, তাই না, তো z(0), 3 z(0), না 3 × z0, সো এর মানে হচ্ছে বেসিক্যালি 3, তো এটা বুঝতে পারতেছো। আম, তো এটাই তোমাদের হচ্ছে বের করতে হবে, কনভলিউশন যদি বের করতে বলে, কনভলিউশন যদি আসে তাহলে হচ্ছে এভাবে দেখাবো আর কি, ঠিক আছে, এটা আমি একটা র্যান্ডম একটা কিছু লিখছি। ওকে, এরপর আর কি আছে, ওকে, তো স্কেলিং প্রপার্টি, দেখো এখানে হচ্ছে এটাতে আমাদের টাইম স্কেলিং ছিল, বা আমি আমার যে স্যাম্পলটা ছিল বা টাইম মানে যেটা ডাউন স্কেল বা আপ স্কেল করার ওই কাজটা করছি আমি টাইম স্কেলিং এ। এন্ড স্কেলিং প্রপার্টি কি, স্কেলিং প্রপার্টি হচ্ছে, স্কেলিং প্রপার্টি বেসিক্যালি আমার ওই এক্সপ্রেশনটা যেটা বা ফাংশন বা সিগন্যাল যেটা দেওয়া আছে x(n), ওইটাকে মাল্টিপ্লাই করতেছে, যেটা আমরা এতক্ষণ হচ্ছে শিখছি, তাই না, এটাই কিন্তু আমরা এতক্ষণ, সরি কি, এটাই কিন্তু আমরা এতক্ষণ হচ্ছে এমন টাইপের ম্যাথই দেখতেছিলাম। তো এটা হচ্ছে আমার আরেকটা প্রপার্টি, যেটা অত বেশি লাগে না, অত বেশি একটা লাগে না, তো যাই তারপর হোক। এখানে a⁻1 এর জায়গায় n হবে না, না, -1 হবে এটা, কারণ কারণ n, a⁻n দেওয়া না তো। মানে এটা একটা, এটা তুমি চাইলে প্রুফ করে দেখতে পারো, মানে a⁻n যদি থাকে, n তো আমার ভ্যারিয়েবল, তাই না, n জি হচ্ছে আমার স্যাম্পলের সাথে চেঞ্জ হবে। তুমি জি যখন ওটাকে জেড ট্রান্সফর্ম করে ফেলবা তখন জিনিসটা হচ্ছে আসলে a⁻−1 জেড হয়, জি। ঠিক আছে, এটা -1ই হয়। আচ্ছা, বাট এই এই প্রপার্টিটা আনলেস তোমাদেরকে প্রপার্টি লিখতে বলতেছে আলাদা করে, আমাদের হচ্ছে এই কিছু প্রপার্টি কখনো সেরকম লাগে না, আমাদের কনভলিউশন প্রপার্টিটা অনেক বেশি লাগে, মানে অনেক বেশি লাগে, কারণ এই টাইপ এটা দিয়েই পুরো কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে টাইম শিফটিংটা লাগে মডারেটলি, আর লিনিয়ারিটি তোমার সব সময় লাগে, ঠিক আছে, এটা অলওয়েজ। আর বাকিগুলা হচ্ছে তোমরা মানে বুঝলে তো বুঝতেই পারতেছো, আর যদি প্রপার্টি লিখতে আসে তখন সবগুলো লেখা লাগবে আর কি। আচ্ছা, তো আরেকটা প্রপার্টি আছে যেটা হচ্ছে ডেরিভেটিভ এর প্রপার্টি, ওটা আমরা একটু পরে দেখতেছি, ধরো ওকে, সো এখানে এটা হচ্ছে তোমাদের বইয়ের প্রবলেম, এটা তোমাদের বইয়ের 3.2 থেকে আমি হচ্ছে নিছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এই প্রথম এটাও জি নাম্বারটাও ঠিক আছে, A B C G আর H, এই পাঁচটা হচ্ছে মানে তোমাদের যে টাইপের ম্যাথ আছে স্লাইডে ওগুলোর সাথে যায়, বাট এত টাফ কিছু কিছু জিনিস হচ্ছে অনেক মানে কম কমপ্লেক্স হয়ে যাচ্ছে, ওগুলা লাগবে না, বাট বাট যেগুলো হচ্ছে মানে দেখে কমপ্লেক্স বাট অ্যাকচুয়ালি আমরা আমাদের নোন ফরম্যাটে আনতে পারি, ওগুলো আর কি প্র্যাকটিস করো। তো আমি এগুলো পুরাটা সলভ করতেছি না, আমি মানে যেগুলো এক্সামে একদম ডেফিনেটলি আসবো ওই ওরকম একটা করে দেখাবো, বাট এখান থেকে হচ্ছে just দেখাই যে এটা কিভাবে তুমি তোমার নোন ফরম্যাটে নিতে পারবা, ঠিক আছে। তো এটাকে আমরা বুঝতে পারতেছি, এ হচ্ছে লিখছে
যে 1 প্লাস এন ইউএন, ঠিক আছে। এখন ইউএন যদি আমার একটা এক্স ইউএন কে যদি আমি এক্স অফ এন ধরি, বা ধরো এক্স ওয়ান অফ এন কিছু একটা ধরি, আমি এটাকে কিভাবে কাজ করাইতে পারবো, এটা হচ্ছে আমি লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করে আমি হচ্ছে ইউএন প্লাস হচ্ছে এন ইউএন লিখতে পারবো, ঠিক আছে। এখন নর্মাল ইউএন এর যে জেড ট্রান্সফর্ম ওইটাও আমি জানি, আমি এইটারটাও জানি। কোত্থেকে জানি এগুলা, আমরা হচ্ছে এই যে টেবিল ছিল আমার, টেবিল থেকে জানি, ঠিক আছে। এই যে ইউএন আর হচ্ছে এন অফ ইউ দ্বারা, এটা জানি, এটাও জানি। এটার দেখতে হচ্ছে এখানে আমরা কি পাইছিলাম, আমরা পাইছিলাম হচ্ছে ইউ অফ এন ইউ অফ এন, তাই না? তো এন ইউ অফ এন এ বেসিক্যালি আমার এ টু দি পাওয়ার এন এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে ওখানে আমার 1। তাহলে 1 টু দি পাওয়ার এন মানে তো তোমার কিছু নাই, তাই না? ওটা মানে তো 1ই, তো তুমি ওটা ওইভাবে ধরে নিবা, ঠিক আছে। ওকে, তো ওইটা আমরা জানি, দাঁড়াও। ওকে, এরপর হচ্ছে বি নাম্বারটা যদি দেখি, বি নাম্বারে বলছে এক্স অফ এন এ টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এন ইউএন। এখন এ হচ্ছে রিয়েল নাম্বার, তো এ যে কোনো রিয়েল নাম্বার, ঠিক আছে। তো আমি কি বলছিলাম, যখন আমরা ফর্মুলাটা ডিরাইভ করতেছিলাম, এইটার ফর্মুলাটা যখন ডিরাইভ করতেছিলাম, এ টু দি পাওয়ার এন ইউএন এর ফর্মুলা যখন ডিরাইভ করতেছিলাম, যে এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে, ইট ক্যান বি এনিথিং। তো এখন আমি এটাকে কিভাবে কি করতে পারি, লিনিয়ারিটি প্রপার্টি দিয়ে এ টু দি পাওয়ার এন ইউএন প্লাস হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এন ইউএন করলাম। আর এই পোর্শনটা তো আমার মানে একটু ডিফারেন্ট টাইপের লাগতেছে, কারণ এটা তো আমরা দেখিনি কখনো। তো এটাকে কি করব, এটাকে হচ্ছে সিম্পলি 1/a টু দি পাওয়ার n লিখতে পারি, তাই না? তাহলে এখন আমরা যে ফর্মুলাটা বা এটার যে এটা ছিল যে আমার হচ্ছে 1 মাইনাস a z টু দি পাওয়ার -1, এখানে এর জায়গায় বেসিক্যালি এটা জাস্ট 1/a ভ্যালুটা বসবে, ঠিক আছে, মানে এই এর পোর্শনে। আর এইটা তো আমরা জানি, এটা তো ডিরেক্টলি হচ্ছে পারবো, ঠিক আছে। আচ্ছা, আর কি দাঁড়াও। ওকে, এটা গেল। এরপর হচ্ছে সি নাম্বারটা দেখি। তো সিটাও সোজা, সিটাতে কি বলছে, সিটাতে হচ্ছে এক্স অফ এন -1 টু দি পাওয়ার এন 2 মাইনাস এন ইউএন। হ্যাঁ, তো এটাতে কি হচ্ছে, এটাতে হচ্ছে আমার, আমি এন দুইটার পাওয়ারই কি আমার এন, তাহলে আমি এভাবে লিখতে পারি না, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 এন ইউএন। তো এটা যদি লিখি তাহলে এটা কি বেসিক্যালি আমার -2 টু দি পাওয়ার 1 এন, বা এভাবে না লিখি বেশি ভাঙা হয়ে যায়। আম, এটার মানে কি বেসিক্যালি আমার -12 এন, ঠিক আছে না? তো এই পোর্শনটা যদি আমরা জানি, মানে এইটুক পর্যন্ত যদি আমরা এটাকে ম্যানিপুলেট করে নিয়ে আসতে পারি, এরপর হচ্ছে এটা আমার এন এ টু দি পাওয়ার এন, এটা হচ্ছে ইউএন, যেখানে আমার এর ভ্যালু হচ্ছে -12, ঠিক আছে। এটুক বুঝছি আমরা, আই হোপ। এরপরে গেল জি, ওয়েট, জি তে কি বলছে, আচ্ছা জি এর জিটা একটু ডিফারেন্ট টাইপের, জিটা একটু বলি। জি আসার পসিবিলিটি আসলে কম, কারণ জি তে একটা ফর্মুলা লাগে যেটা তোমাদের টেবিলে দেওয়া নাই। তো ম্যাম যদি টেবিল ডিফারেন্ট মানে টেবিলে যদি ইনক্লুড না করে দেয় তাহলে দরকার হবে না, মানে আসবে না হয়তো। বাট মানে এটা কেন ডিফারেন্ট হচ্ছে, যে এন স্কোয়ারটার জন্য এন স্কোয়ার ওলা কোনো ভ্যালু কিন্তু আমরা টেবিলে দেখি নাই, ঠিক আছে। তো আমরা যদি টেবিলটা একটু যাই, টেবিলের মধ্যে আমার
এন দেওয়া ভ্যালু আছে, বাট এন স্কোয়ার দিয়ে কোনো ভ্যালু নাই, ঠিক আছে? এন স্কোয়ারের ভ্যালুটা কিভাবে আনতে হয় আসলে, এটা হচ্ছে তুমি এন দিয়ে যে ভ্যালুটা পাইছো ওইটাকে তোমার ডিফারেন্সিয়েট করতে হয়, বাট যে ট্রান্সফর্মের যে ডেরিভেটিভ ফর্মুলা আছে ওইটার ভিতরে ফেলতে হয়, ফেলে হচ্ছে এক্সপ্রেশনটা ডিরাইভ করে আনতে হয়, ঠিক আছে? তো আমাদের ওটা ডিরাইভ করার দরকার নেই, আমি জাস্ট আপাতত লিখে দিই যেটা কিভাবে করতে হবে। এটা যদি তোমাদের টেবিলে দেওয়া না থাকে তাহলে আসার পসিবিলিটি কম। তো এটা আমি কি করব, আমি আবার লিনিয়ারিটি প্রপার্টি অনুযায়ী হচ্ছে ভেঙে দিচ্ছি। সো এই হাফটা তো একটা নর্মাল কনস্ট্যান্ট, এটা নিয়ে আমার টেনশন করার কিছু নাই। তো এটা গেল এন স্কোয়ার 1/3 টু দি পাওয়ার n u of n minus 1 প্লাস হচ্ছে হাফ n 1/3n u of, ঠিক আছে? এখন এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো তুমি একটা জিনিস বুঝতে পারতেছো না, যে এখানে জিনিসটা শিফটেড, ওয়ান ঘর শিফটেড, তাই না? রাইট শিফট করা না এটা n-1 দিয়ে। তো n-1 ওলা কোনো এক্সপ্রেশন কিন্তু আমরা ডিরেক্টলি দেখি নাই, তাই না? আমরা টেবিলে ডিরেক্টলি সেরকম দেখি নাই। তো আমরা কি করতে পারি, আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারতেছি এই প্রবলেমটা থেকে, যে আমার n এর ভ্যালু যেহেতু মাল্টিপ্লাই করা আছে, তাহলে আমি যদি এভাবে ধরি যে u of n, এটা যদি ধরি, তাহলে n যখন জিরো হবে, n যখন জিরো হবে আমার এই পোর্শনটা অটোমেটিক জিরো হয়ে যাবে। তো আমি এগুলাকে সাবস্টিটিউট করে দিতে পারি u of n দিয়ে, ঠিক আছে? এই জায়গাটাকে যদি না বুঝো তাহলে হচ্ছে একটু বলো এই জায়গাটা মানে কি বলছি, তো বুঝতে আবার একটু পারছো? ধরুন এই পার্টটা একটু জানাবো। মানে হচ্ছে যে ইউ এইরকম এক্স্যাক্টলি কি এরকম কোনো এক্সপ্রেশন আমরা দেখছি টেবিলে যেটাতে আমার হচ্ছে শিফট করা ছিল, লেফট শিফট বা রাইট না শিফট তো। করা ছিল? দেখি নাই, তাই না? সো না দেখলে আমরা এটার সাথে একটা জিনিস খেয়াল করো, মানে এটা কিন্তু জাস্ট এই এক্সাম্পলটার জন্য একটা ট্রিক, ঠিক আছে? এটা ম্যাথমেটিক্যাল একটা ম্যানিপুলেশন, আর কিছু না। তোমার গোল কি এই ম্যাথ গুলা করার? তোমার গোল কি ছিল? গোল ছিল যে এইখানে তো এই ফরম্যাট গুলাকে আমরা চিনি না, এই ফরম্যাট গুলাকে আমরা ম্যাথমেটিক্যালি ম্যানিপুলেট করে এমন একটা সিচুয়েশনে নিয়ে আসতে চাচ্ছি বা স্ট্রাকচারে নিয়ে আসতে চাচ্ছি যেটা আমরা টেবিলের সাথে ম্যাচ করতে পারবো, তাই না? আচ্ছা, তো এখানে দেখো এই প্রবলেমটার জন্য, এই সাইড দুইটার জন্যই যে আমার n মাল্টিপ্লাইড হিসেবে আছে একটা। n জি মাল্টিপ্লাইড যদি থাকে, এখন n এর ভ্যালু কি জিরো থেকে এনিথিং, তাই না? যেহেতু আমার এটা u এর জি ভ্যালু। তো আমি যদি এই পোর্শনটাকে সাবস্টিটিউট করে u of n লিখি, তাহলে আমার প্রবলেম কি হচ্ছিল? প্রবলেম হচ্ছিল যে আমার n ইজ ইকুয়াল টু জিরোতেও তো একটা 1 আছে, তাই না? ওইটা চলে আসতো। জি কিন্তু স্পেসিফিক্যালি এই প্রবলেমটার কারণে আমরা এটাকে সাবস্টিটিউট করে u1 লিখতে পারবো। কেন? আমি যখন এখানে n ইজ ইকুয়াল টু জিরো বসাবো, আমার কিন্তু এই ওভারঅল এই মানে এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে। আমি যদি এখানেও n ইজ ইকুয়াল টু জিরো বসাই, তখন কিন্তু এখানে ওভারঅল টার্মটা জিরো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আলটিমেটলি আমার n ইজ ইকুয়াল টু জিরোর জন্য আমি যে ওয়ানটা পাচ্ছিলাম, ওই ওয়ানটার কোনো ভ্যালু কি আছে? না। ভ্যালু কিন্তু নাই। তাহলে আমি এই ম্যাথমেটিক্যাল এই প্রবলেমটার জন্য আমি একটা ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করতে পারি, হুইচ ইজ আমার হাফ এন স্কোয়ার 1/3n u of n। আমি এই ম্যানিপুলেশনটা কেন করতে পারছি? কারণ এখানে আমার কিছু n মাল্টিপ্লাইড ছিল, বিকজ অফ দ্যাট। আচ্ছা, তো এটা করলাম, এখানে হাফ অফ n n 1/3 u of n, ঠিক আছে? ওকে, সো এটা যদি করতে পারি, এখন এই পোর্শনটার ভ্যালু আমরা ডিরেক্টলি টেবিল থেকে জানি, ঠিক আছে? এটা আমরা ডিরেক্টলি টেবিল থেকে জানি। তো আমরা টেবিল থেকে যেটা জানি না সেটা হচ্ছে এন স্কোয়ার, সরি, এন স্কোয়ার মাল্টিপ্লাই থাকলে আমরা কি করব? তো ওইটা হচ্ছে আমি এক্সপ্রেশনটা ডিরেক্টলি একটু লিখে দেই, ঠিক আছে? আমার যদি এরকম টাইপের এক্সপ্রেশন থাকে যে এন স্কোয়ার আলফা টু দি পাওয়ার এন ইউ অফ এন, যেটা আমাদের এখানে মিলে, তাই না? এটা হচ্ছে আমার এন স্কোয়ার, এটা হচ্ছে আমার আলফা, মানে আলফা হচ্ছে 1/3 আর ইউএন, এরকম যদি থাকে, তাহলে আমি জিনিসটাকে লিখবো হচ্ছে আলফা জেড, জেড প্লাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে জেড মাইনাস আলফা হোল কিউব, ঠিক আছে? এটা হচ্ছে এটা ডিরেক্ট ফর্মুলা। তো তোমাদের যদি এই প্রবলেম আসে তাহলে এইটা দিয়ে দিবে, অসুবিধা নেই।
এটা কিভাবে কিন্তু আসছে এই মানে নিচের ফর্মুলাটা দেওয়া থাকবে যদি এরকম আসে। যদি এরকম আসে দেওয়া থাকবে, হ্যাঁ। কারণ তোমাদেরকে তো ম্যাম ডেরিভেটিভ যে ডেরিভেটিভ প্রপার্টি যেটা ওইটা কি মানে করতে বলছে আলাদা করে, মানে আমরা ধরো প্রপার্টিটা জানি বাট প্রপার্টিটার দিয়ে কোনো কিছু বের করতে তো শিখায় নাই, তাই না? ওটা তো স্লাইডেও নাই। না, তো ওই জন্য হচ্ছে এই ধরনের জিনিস তোমাদেরকে বের করে করতে দিবে না, ওটা একটু লেংদি। তো যদি আসে দেওয়া থাকবে এটা। তো টেবিল থেকেই মোটামুটি সবকিছু করতে দিবে। তোমার জাস্ট তোমার স্ট্রাগল বা তোমার চ্যালেঞ্জটা হচ্ছে তোমার আরওসি বের করতে হবে, তোমার স্ট্রাকচারটা মিলাইতে পারতে হবে, ঠিক আছে? আর কিছু না। আপু আচ্ছা, এই আরওসি যে স্টেবিলিটি। ফর্মুলার সাথে হাফটা মাল্টিপ্লাই হয়ে যাবে না যদি আমি পরে কনভার্ট করি? এই হাফ, জি জি জি। হ্যাঁ এই হাফ তো নর্মাল কনস্ট্যান্ট হিসেবে থাকবে, ওটা তো তোমার আরওসি তে ওয়ান কোনো। বাই থ্রি এর সাথে মাল্টিপ্লাই বা কিছু না হবে না না? না, 1/3 থেকে 1/3 এর সাথে মাল্টিপ্লাই হবে না। কেন হবে না? কারণ ওয়ান বাই এই থ্রি যে এর উপরে পাওয়ার একটা এন এন আছে, আছে। জি। হ্যাঁ, পাওয়ার এন আছে। আচ্ছা, তো তোমাদের এই এক্সাম্পলটা যেটা এখন আমরা করব, এইগুলা এক্সামে অ্যাকচুয়ালি আসে, ঠিক আছে? আচ্ছা, ওয়েট, এটার আগে আরেকটা করাবো। এটা করি, এটা করি, হ্যাঁ আগে একটু এটা করলে হচ্ছে, এটাও তোমার মানে এই প্রবলেমটা যেটা করাইতে নিছিলাম মাত্র, এটাতেও দেখো দুইটা পার্ট আছে, ঠিক আছে? দুইটা পার্টই হচ্ছে আমাদের জন্য নোন পার্ট। এগুলো ডিরেক্টলি হচ্ছে আমরা আনতে মানে টেবিল দেখে আনতে পারি। তো এরকম যদি ওইরকম নোন পার্ট না হয়ে যদি তোমার কখনো এরকম পার্ট থাকে যেটা আমি টেবিলের সাথে মিলাইতে পারতেছি না, ঠিক আছে? টেবিলের সাথে কি মিলাইতে পারছি না, তখন আমরা কি করব? তখন আমরা ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশনটা কিভাবে করবো, যে এটা হচ্ছে জাস্ট আমার একটা শিফটেড একটা ফাংশন, ঠিক আছে? যেখানে আমার ইউটা হচ্ছে শিফটেড, ঠিক আছে? তো এটাকে আমরা একটু আগে সলভ করি, দেন হচ্ছে প্রথমটা করব, তারপরে আমাদের আর বেশি কিছু নাই আজকে, মেবি। ওয়েট, হ্যাঁ, এরপর হচ্ছে স্ট্যাবিলিটিটা একটু দেখবো আর তারপর শেষ। আচ্ছা, সো দেখো এখানের প্রবলেমটা কি, আমরা যদি আমাদের টেবিলটার সাথে একটু মিলাই, টেবিলটা বারবার পিছনে যেতে হচ্ছে, টেবিলটা তোমাদের সামনে খোলা রেখে ম্যাথ গুলা করবা আর কি। যখন টেবিলের সাথে যদি মিলাই, দেখো এখানে এই এই এক্সপ্রেশনটার সাথে কিছুটা যায়। আমরা যেটাকে লিখছিলাম ওটা কি ছিল, যে এ টু দি পাওয়ার এন ইউ ইউ অফ এন মাইনাস ফোর। সো আমরা যদি আম, এটার সাথে মিলাই, ঠিক আছে? এটার সাথে যদি মিলাই তাহলে দেখো সিমিলার না কিন্তু, তাই না? তো আমার কি করতে হবে, আমার ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করতে হবে, কারণ আমি তো এটার জেড ট্রান্সফর্মটা জানি, আমি তো ওইটার জেড ট্রান্সফর্ম মানে এটার জেড ট্রান্সফর্ম জানি না। তো আমাকে ম্যানিপুলেশন করতে হবে, তখন আমি ম্যানিপুলেশন করবো। ধরো তো কিভাবে ম্যানিপুলেট করব, আমার এই জায়গাটায় এখানের যে জায়গাটা এর পাওয়ারটাকে এইখানে ভিতরের জায়গাটার মতো সেম করা লাগবে, ঠিক আছে? কেন সেম করা লাগবে? তাইলে আমি একটা প্রপার্টি পড়ছিলাম না, যে শিফটিং প্রপার্টি, কনভলিউশনের শিফটিং প্রপার্টি কোথায় ছিল? জি, এই যে এই যে জেড মাইনাস এন এটা, যেটা মাল্টিপ্লাই হ্যাঁ। করে। তো আমি যদি এক্স অফ এন টোটালটাকে যদি শিফট করে দিতে পারি, আমি যদি টোটালটাকে শিফট করে দিতে পারি, তখন আমি এই প্রপার্টিটা ইউজ করতে পারবো, ঠিক আছে? রাইট নাও কিন্তু আমি বলতে পারতেছি না, যখন আমার হচ্ছে ধরো এক্স অফ এন এমন আছে যে টু দি পাওয়ার এন ইউ অফ এন মাইনাস ফোর এমন আছে, আমি কিন্তু বলতে পারতেছি না যে আমার এটাকে আমি এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছি। আমি যদি এমন করতে পারতাম যে ওভারঅল এক্স অফ এন কে হচ্ছে আমি শিফট করে দিতে পারতাম, তখন আমি এটা অ্যাপ্লাই করতে পারতাম। এখন আমার কাজ হচ্ছে যে এটা কিভাবে করব, ঠিক আছে? ওভারঅল পুরাটাকে কিভাবে শিফট করে দিব উইদাউট চেঞ্জিং দ্য অ্যাকচুয়াল ভ্যালু। ওকে, তো কিভাবে করছি, এটাতে তোমার কাজ করতে হবে, রাইট? এটা তো অলরেডি শিফটেড আছে। তো এ টু দি পাওয়ার, ফার্স্ট আমি একটা কাজ করি, যে এ টু দি পাওয়ার এন মাইনাস ফোর করলাম। ওকে, কিন্তু আমার মাইনাস ফোরটা ছিল না, তো ওটাকে আমি প্লাস ফোর করলাম। এবার ইউ এন মাইনাস ফোর। ওকে, এখন এই জিনিসটাকে আমি আলাদা করে ফেলতে পারি না? কিভাবে আলাদা করে ফেলতে পারি? এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার ফোর মাল্টিপ্লাইড বাই হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস ফোর। এটা আমি পারি, এটা লিখতে পারি। জি আপু। তো এটা লিখতে পারলে ইউ টু দি পাওয়ার সরি ইউ অফ এন মাইনাস ফোর। এখন এই পোর্শনটা যেটা, এটা টোটালটাই একটা শিফটেড ভার্সন অফ এক্স এর না? জি আপু। ঠিক আছে, তো আমি এটাকে কি লিখতে পারি, ধরো এটা আমার এক্স প্রাইম ধরলাম আমি, মানে এইভাবে এত ডিটেলস এক্স প্রাইম ধরার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, যেটা হচ্ছে এন মাইনাস ফোর ইজ ইকুয়াল টু হচ্ছে আমার
a to the power n minus 4 u of n minus 4। আচ্ছা, এটা এই পার্পল কালার লেখাটা জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? এটা এক্সামে লেখার দরকার নেই, ডিরেক্ট করব আমরা। এখন ডিরেক্ট কি করব, এখানে আমরা টাইম শিফটিং প্রপার্টি ইউজ করব, যেটা হচ্ছে আমার a to the power 4। তো এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো কনস্ট্যান্ট কে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার যদি কোথাও n থাকে ওইটা নিয়ে টেনশন। তো কনস্ট্যান্টকে কনস্ট্যান্টের মতো রেখে দিছি, কোনো অসুবিধা নেই। এখানে কি করব, একটা z to the power -4 আসবে না, বিকজ আমার কিসের প্রপার্টি? শিফটিং শিফটিং প্রপার্টি, রাইট। তো শিফটিং প্রপার্টির জন্য গেল। এরপরে হচ্ছে এরপরে যে পোর্শনটা আছে এটাকে আমি নরমালি কার মতো করে লিখবো? a to the x of power n n u of n, এইটার যে ফর্মুলা ওইটাই, তাই না? সরি, জি মুছে কেন দিলাম? এটার যে z ট্রান্সফর্ম ওইটাই লিখবো, ঠিক আছে? ওইটা আমার কি ছিল? ওইটা ছিল 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 1 মাইনাস, minus a to the power az minus, ঠিক আছে না? জি ওকে, সো এটা যদি লিখি এখন, একটুকে আমার কাজ আমি শেষ করে দিতে পারি চাইলে, অথবা তুমি এটাকে আরো একটু গুছায় লিখতে পারো, মানে যদি তুমি চাও যে কিভাবে গুছায় লিখবো, মানে আমাকে তো এখান থেকে আরওসি বের করা লাগবে, তারপর ধরো পোল জিরো বের করা লাগবে সামনে। তো পোল জিরো বের করার জন্য আমাকে এটা এভাবে রাখলে হবে না, আমাকে হচ্ছে জিনিসটা গুছাইতে হবে। কিভাবে গুছাবো? a to the power 4 ওর মতো থাকবে, কোনো অসুবিধা নেই। জেড কে হচ্ছে আমি এটাকে 1/z⁴ লিখলাম, আর এখানে এটাকে লিখলাম হচ্ছে জেড মাইনাস a উপরে জেড। এটা বুঝছি আমি কি করছি? জি এই z জেডটাকে তো মাল্টিপ্লাই করা হয়েছে উপর নিচে। হ্যাঁ রাইট, জেড মাল্টিপ্লাই করছি উপর নিচে করলে আমার কি এরকম একটা কিছু আসে। তো এখন আমি এই জেড এর সাথে এই জেড হচ্ছে কাটাকাটি যদি করি, তাহলে আমার কি থাকে? a to the power 4 1 ডিভাইডেড বাই হচ্ছে জেড কিউব জেড মাইনাস a, তাই না? তাহলে এই প্রবলেমটা থেকে আমি বলতে পারতেছি না যে আমার আমার পোল কত? পোল জি হচ্ছে 0, আর একটা কত? a, 0 আর a, জি তাই না? ঠিক আছে, পোল 0 বের করতে পারবো, তাইলে অসুবিধা নেই। পোল 0 না, হ্যাঁ এটাতে তো কোনো 0 দেখতেছি না আমরা, কারণ কাটাকাটি চলে যাচ্ছে, সো পোল বের করতে পারছি। আচ্ছা, তো এটা হচ্ছে জাস্ট একটা টাইপ আর কি বললাম। এখন এরকম যদি তোমার মিক্স থাকে কোনো কিছুর সাথে, তাহলে আমরা করতে পারবো না, এটাকে আমরা আলাদাভাবে ট্রিট করব, জি ঠিক আছে? এটাকে আমরা আলাদাভাবে ট্রিট করব সবসময় যদি এরকম কিছু থাকে। আচ্ছা, সো এখন একটা প্রবলেম করি, যেটা তোমাদের আই থিঙ্ক স্লাইডে আছে এই প্রবলেমটা। তো এই পোর্শনটা কি আমার কজাল, এটা কি আমার অ্যান্টি কজাল। আচ্ছা, আরেকটা জিনিস একটু দাঁড়ো, এটার থেকে এটা থেকে আরওসি বের করতে পারতাম? পারতাম না আরওসি বের করতে? জি মানে জাস্ট এই প্রবলেমটার আরওসি কি আমার নর্মাল ওই যে জেড ইজ গ্রেটার দেন এ হবে না? জি আমার কিন্তু এক্স অফ জেড যেটা, ওইটা কিন্তু আমার কিসের জন্য আনডিফাইন্ড? জেড, আমার হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 0-র জন্য কিন্তু আনডিফাইন্ড, তাই না? তো চাইলে তুমি দুইটাই মেনশন করতে পারো যে আমার হচ্ছে এই জিনিসটার আরওসি হচ্ছে z is equal to a and z is not equal to 0। আলটিমেটলি এই জিনিসটা কাইন্ড অফ ম্যাথমেটিক্যালি রিডান্ডেন্ট, বিকজ আমার এই মানে আমি যদি আর এটা আঁকি, জেড প্লেনটা আঁকি, তাহলে এটা তো আমার সার্কেলটা, তাই না? তো সার্কেলের বাইরে হচ্ছে আমার আরওসি। তো এই জিরোটা কোথায়? এটা হচ্ছে সেন্টারে, ঠিক আছে? এটা হচ্ছে এই পোলটা হচ্ছে আমার সেন্টারে। তো এই সেন্টারে যদি হয়, এটা কিন্তু আলটিমেটলি আমার এমনিতেও আসতেছে না আরওসির ভিতরে, বাট আইডিয়াল ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস হচ্ছে তোমার এটার জন্য যেহেতু আনডিফাইন্ড, ওটা জাস্ট তুমি একটু বলবা যে এটার জন্য মানে জেড ক্যান নট বি ইকুয়াল টু 0, আর হচ্ছে আমার আরওসি এটা, ঠিক আছে? এটা বোঝা গেছে কি বলছি? জি আচ্ছা, ওকে, এরপরে গেল ফার্স্টটা করি। এই প্রবলেমটা থেকে আমাদের টার্গেট হচ্ছে আরওসি বের করব, আমরা এটার স্ট্যাবিলিটিও দেখবো, স্ট্যাবিলিটি একটু পরে দেখতেছি। আর হচ্ছে ও পোল এন্ড জিরো,
ওকে, সো এই তিনটা হচ্ছে আমাদের টার্গেট বের করা। তো কি বলতেছিলাম এতক্ষণ, যে এটা আমার কজাল, এই সাইডটা হচ্ছে, এই সাইডটা কজাল, এই সাইডটা অ্যান্টি কজাল, তাহলে আমার এক্স অফ এন কে একটা নন কজাল অথবা মিক্সড সিগন্যাল, ঠিক আছে? ও একটা কি দিবে আমাকে, মানে ও যদি কনভার্জ হয়, আমরা বুঝতে পারতেছি কি ও যে কনভার্জ হবে সেটা কিভাবে বুঝতে পারতেছি, দেখো তো। এই জায়গাটায় এখানে যে এর ভ্যালু, এখানের যে ভ্যালুটা, দুইটার ম্যাগনিটিউড কিন্তু আমাদের যে একটা কথা বলছিলাম না, যে এ হ্যাজ টু বি লেস দেন বি, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এ কি এটা জি কি স্যাটিসফাই করতেছে? জি আপু। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা কনভার্জ করবে, এন্ড কনভার্জের যে আমার অ্যান্সারটা আসবে বা রিজিয়ন অফ কনভার্জেন্স যেটা আসবে, ওটা কি আমার একটা রিং টাইপের, ঠিক আছে? একটা রিং টাইপের আসবে, যে মাঝখানে এই জায়গাটা। জি আচ্ছা, সো আমরা এটা কিভাবে করতে হবে দেখি। এখানে কোনো ধরনের কোনো মানে কমপ্লিকেটেড কিছু নাই, ডিরেক্টলি হচ্ছে টেবিল থেকে পাবো। তো এক্স অফ এন ইজ ইকুয়াল টু 1/4, আচ্ছা এটা কেন লিখতেছি আবার, ও 1/4 এন ইউ অফ এন। ধরো এখানে তুমি প্লাস ধরলা, হ্যাঁ, এখানে কেন প্লাস ধরলাম, কারণ এই মাইনাসটাকে আমি সরাই ফেলতে চাচ্ছি। অথবা তুমি যদি এইটাকে প্লাস ধরো, ঠিক আছে, তুমি যদি মানে এই সাইন নিয়ে হচ্ছে উল্টাপাল্টা করা যাবে না, হ্যাঁ। এটা কেন বলতেছি, সাইনের কারণে তোমার কিন্তু পোল চেঞ্জ হবে না, তোমার জিরো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সাইনের কারণে জিরো চেঞ্জ হয়ে যায় অনেক সময়। তো মানে ইটস নট লাইক সবসময় চেঞ্জ হবে, বাট চেঞ্জ হয়। এটা কেন বলতেছি, কারণ তোমার যে টেবিল দেওয়া আছে, টেবিলে কিন্তু মাইনাসটা এখানেই দেওয়া, তাই না? মাইনাসটা টাইম টাইম ডোমেইনের যে ফাংশনটা ওখানেই দেওয়া ছিল। তো তুমি চাইলে এভাবেও লিখতে পারো বা এখান থেকেও ডিরেক্টলি নিতে পারো। তুমি যদি এটাকে পজিটিভ পোর্শনটা নাও শুধু, তাহলেই মাইনাসটা এদিকে চলে আসবে, ঠিক আছে? তো তোমার টার্গেট হচ্ছে এখানে টেবিলটার সাথে পুরাপুরি মিলানো জিনিসটাকে। তো মানে যতটুক পারবো আমি ওকে মিলাবো, ঠিক আছে, টেবিলের সাথে। তো এই জন্য আমি কি করলাম, আমি মাইনাসটা হচ্ছে মানে ওটার ওই টার্মটার সাথে নিয়ে ফেলছি, ঠিক আছে? তো কোনো কিছু তুমি যদি এই মাইনাসটাকে যদি টার্মটার সাথে নিয়ে ফেলো, তাহলে তো তোমার এখানে আলটিমেটলি প্লাসই আসতেছে, তাই না? সো গেল, এটা হচ্ছে আমি এভাবে একটু লিখি, যে মাইনাস ইউ মাইনাস এন মাইনাস ওয়ান, ঠিক আছে? ওকে, এখন টেবিলের সাথে মিলাই, আমরা টেবিলটা একটু আমাদের মুখস্থ হয়ে যাবে, দেখবা করতে করতে এমন সিচুয়েশন হবে যে এখানে কি আসবে, 1 / 1 - 4। 1/4 z টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ, 1। জোর টু দি পাওয়ার -1। ওকে, একটু পর্যন্ত গেল। এইখানে কি হবে, এখানে হচ্ছে 1/1। এখানে মাইনাস দিলাম, কিন্তু এটা পরে চেঞ্জ হয়ে যাবে, আমি দেখি কেন চেঞ্জ হবে। এই যে -1/2 আছে না এটা, জি সো এটা -1/2টা আমার লিখতে হবে। আর হচ্ছে জেড মাইনাস, ঠিক আছে আমার অ্যান্সার। আমি এগুলো টেবিল জি থেকে কিন্তু ডিরেক্টলি মিলাই মিলাই বসাইছি। ওকে, এখন এটাকে আমি গুছাবো সিম্পলি, আমার আর কোনো কাজ নেই। তাহলে এটা হচ্ছে তোমার 4z -1, আর উপরে থাকবে হচ্ছে কত, উপরে মানে জিনিসটাকে আমি 4z দিয়ে হচ্ছে উপর নিচে মাল্টিপ্লাই করে দিছি, ঠিক আছে? তাহলে আমার তো 4z উপরে। ওকে, আর এখানে তো এটা তো প্লাস হয়ে যাবে, তাই না? এটা তো দুইটা মিলে, দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে উপর নিচে যদি আমি 2z দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে 1 2z +1, তাই না? জি ওকে, আচ্ছা, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে কোনো ভুল থাকলে হচ্ছে বইলো। ওকে, এরপরে উম এখনো কিন্তু আমি এখান থেকে চাইলে কি বের করতে পারতাম, এখান থেকে চাইলে আমি হচ্ছে পোল পোল না, সরি, এখান থেকে আমি রিজিয়ন অফ কনভার্জেন্স বের করতে পারি, ঠিক আছে? কিন্তু আমার এখান থেকে আরো একটা জিনিস বের করা লাগবে, এটা কি আমার পোল জিরো। তো পোল জিরো বের করার জন্য কিন্তু এই ফরম্যাটে রাখলে হবে না, তোমার জিনিস দুইটাকে হচ্ছে যোগ করতে হবে, যোগ করে একটা ট্রান্সফার ফাংশন হিসেবে বের করতে হবে, ঠিক আছে? তো এটাকে আমি যোগ করে দিব। সো যোগ করে কি করতেছি, আহ আরওসি তো আমি বের করতে পারবো, আরওসি আমরা দেখছি কিভাবে বের করতে হয়। আহ যোগ করলাম, ধরো 4z হচ্ছে twice of z+1,
আচ্ছা ওকে গেল। এখন normal just mathematical calculation. So 16z plus twice of z. Oops. ওকে আচ্ছা একটু পর্যন্ত রাখলেই হবে তারা। হ্যাঁ এখন এখান থেকে আমি পোল জিরো বের করতে পারতেছি। এখানে হচ্ছে আমার এখান থেকে জিরোজ আসবে, এখান থেকে হচ্ছে পোল আসবে। সো জিরো আমার কি আসতেছে আমি সাইডে লিখি তারা। 2z ইন্টু হচ্ছে 8z প্লাস 1 এটাকে জিরো ধরলে আমার এখানে কি আসে z ইজ ইকুয়াল টু জিরো z equal to 0 আসবে আর -1/8 মাইনাস 1/8 আর হচ্ছে নিচের এটাকে যদি আমি জিরো ধরি যেটা হচ্ছে আমার পোলস, তাহলে কি আসবে এখান থেকে মাইনাস -1/2 আর 1/4 ওকে। তো এটুক হচ্ছে আমাদের আসলো। আচ্ছা এখন একটা জিনিস দেখো যে এই যে পোল গুলো আসছে এগুলোই কিন্তু আমার ওই যে আলটিমেটলি রিজিয়ন অফ কনভার্জেন্স এর যে এর ভ্যালু ছিল ওইগুলাই কিন্তু না, তাহলে জি আমার সার্কেল গুলা এই হচ্ছে পোলের ভিতর দিয়ে যাবে। আচ্ছা আমি এখন আমার কাজ হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্স আর পোল জিরো প্লট করা। চাইলে তুমি সেম প্লটেও করতে পারো, চাইলে তুমি ডিফারেন্ট প্লটেও করতে পারো, ইটস আপ টু ইউ। আমি ডিফারেন্ট প্লটে করতেছি কারণ আমার কাছে মনে হইতো যে অনেক হিজিবিজি হয়ে যায়। তো এটা হলো এটা আর আচ্ছা আমি এই সার্কেল গুলো কিভাবে আঁকছি মানে কি করবা তোমরা ফার্স্টে হচ্ছে সার্কেল গুলো সুন্দর হয় নাই আসলে, তোমরা আঁকার সময় একটু সুন্দর করে আঁকো, মানে তোমরা তো সার্কেলের মতো করে আঁকবা এই জন্য বোঝা যায় আর কি হচ্ছে ছোট বড় হয়ে গেছে। যাই হোক, সো বড়টা কোনটা? বড়টা হচ্ছে আমার হাফের জন্য তাই না, মানে এখানে তো একটা ম্যাগনিটিউড হচ্ছে হাফ, একটা হচ্ছে 1/4। তো আমি এই জায়গা থেকে বুঝতে পারতেছিলাম এই যে এখান থেকে আমি আরসিটা এই লাইন থেকে আমি আরসি বের করতে পারবো তাই না। জি তো এখান থেকে আরসি বের করলে একটা আসে হচ্ছে আমার 1/4 আর একটা আসে হচ্ছে হাফ, মানে যেহেতু যেহেতু এগুলা ম্যাগনিটিউড নিছি সো এগুলা পজিটিভ ভ্যালু আর কি। তো এটা হচ্ছে আমার 1/2 আর এটা হচ্ছে 1/4। তো 1/4 কার জন্য ছিল? 1/4 ছিল আমার কজালের জন্য, এর মানে ওর বাইরের রিজিয়নটা তাই না। বাইরের দিক জি তো ওর বাইরের দিকে ধরো এইদিকে বাইরে বাইরে। আর এইটার হচ্ছে এইটার কার জন্য ছিল? নন কজালের সরি অ্যান্টি কজালের জন্য ছিল ওর ভিতরের দিকে তাই না। জি তাহলে আলটিমেটলি আমার যে ইন্টারসেক্টিং যে এরিয়াটা ওইটা কোনটা? এই জায়গাটা তাই না, জি এই জায়গাটা হচ্ছে। তো এটা কি আমার এটা হচ্ছে জেড প্লেন আর ফিগার হচ্ছে আরওসি প্লট। আমার আর কি বের করতে হইতো? আমার হচ্ছে পোল জিরো প্লট করতে হবে। তো এটা হচ্ছে আমার ইমাজিনারি অ্যাক্সিস, এটা রিয়েল অ্যাক্সিস। তাহলে আমার পোল কি কি ছিল? পোল ছিল হাফ, সরি পোল ছিল হচ্ছে 1/4 আর -1/2 তাই না।
তাহলে ধরো জি। আমি দাঁড়াও এটা একটু সুন্দর করে ওকে, সো এটা ধরো হাফ, ঠিক আছে, এটা না হাফ তো না, মাইনাস হাফ ছিল, সো এটা মাইনাস জি এটা ধরো 1/4 আর এখানে ধরো আমি লিখলাম মাইনাস হাফ, ঠিক আছে। আচ্ছা, আর জিরো কি ছিল? জিরো ছিল হচ্ছে জিরো, মানে জিরোতে, এটা অন্য কালার দিয়ে করি এখানে। আর কোথায় ছিল আমার ওয়ান, মাইনাস ওয়ান ওয়ান বাই বাই এইট এইট মাইনাস ওয়ান তো বাই এটা আরো একটু কাছাকাছি হবে, ঠিক আছে, সরি, তারপর জিরো হ্যাঁ, -1/8, ঠিক আছে। আম, বুঝে গেছে তো? এখানে আমার কি হচ্ছিল, এই যে সার্কেল গুলো আঁকছি না, এই সার্কেল গুলো আমার আসলে এটার ভিতর দিয়ে যাবে, ঠিক আছে, মানে জিনিসটা বুঝতেছো তো কি বলতেছি, যে এই সার্কেল গুলো হচ্ছে আলটিমেটলি তোমার এখানে একটা পোল আর এখানে একটা পোল, ঠিক আছে, এই যে এখানে একটা পোল আর এখানে জি একটা পোল, আর এখানে একটা জিরো, আর এটার কাছাকাছি -1/8 আর একটা জিরো, বুঝে গেছে? যদি তুমি সেম প্লটে করতে আর কি। আবার এই পোলের সাইন ডিরেকশন ওয়ান বাই এইট ও ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ, এটা জিরোটা লেখার দরকার নাই, ঠিক আছে, বুঝা গেছে? এটা হচ্ছে তাহলে এটার ফিগারের নাম জি কি? পোল জিরো প্লট। ওকে, এখন আমরা লাস্টের যে জিনিসটা বের করতে বলবে আমাদেরকে, বের করলাম এগুলা, লাস্টে বের করতে বলবো হচ্ছে স্টেবল, মানে আমার সিস্টেমটা, এটা তো একটা সিস্টেম নিয়ে কাজ করছিলাম তাই না, তো সিস্টেমটা আমার স্টেবল কিনা, ঠিক আছে। তো তোমাদের স্লাইডে হচ্ছে খুব সুন্দর করে লেখা আছে, তো আমি স্লাইড থেকে হচ্ছে দেখে বলতেছি। তো আমি যখন আমরা স্টেবিলিটি চেক করি, স্টেবিলিটি কিভাবে চেক করি, আমরা একটা ইউনিট সার্কেলের সাথে ধরো, সো কিভাবে আমি যখন পোল জিরোর কনসেপ্টটা বলতেছিলাম, তখন একটা জিনিস বলছিলাম যে পোল জিরো যদি জানি আমরা, তাহলে সিস্টেমের স্ট্যাবিলিটি বের করতে পারবো, ঠিক আছে। তো এটা ধরো আমার পোল জিরো কিভাবে বের করি, মানে কিভাবে স্ট্যাবিলিটি পোল জিরো থেকে জানতে পারবো। তো আমরা কি করবো, একটা ইউনিট সার্কেল নিব, ঠিক আছে, একটা ইউনিট সার্কেল নিব। ইউনিট সার্কেল কথাটার মানে কি, যার রেডিয়াস হচ্ছে 1, ঠিক আছে, ইউনিট সার্কেলের কি রেডিয়াস হচ্ছে 1। তো কি ধরনের সিচুয়েশন হইতে পারে আসলে, যে আমার ইদার, মানে স্ট্যাবিলিটির জন্য আমরা কি করি, আমরা পোল গুলা নিয়ে হচ্ছে কাজ করি, ঠিক আছে। সো কি কি ধরনের সিচুয়েশন হচ্ছে অ্যারাইজ করতে পারে, যে ইদার আমার এই সার্কেলের ভিতরে হচ্ছে পোলটা থাকতে পারে, তাই না, ভিতরে হচ্ছে থাকতে পারে, একদম এক্স্যাক্টলি ওর উপরে হচ্ছে থাকতে পারে, তাই না, অথবা জি বাইরে থাকতে পারে, তাই না। এই জিনিসটা আমার নেগেটিভ সাইডের জন্য হইতে পারে, হয়তো এদিকে থাকলো, অথবা এক্স্যাক্টলি ওর উপরে থাকলো, অথবা হচ্ছে ধরো বাইরে থাকলো, ঠিক আছে। আমি এখানে 6টা সিনারিও পাইলাম, ঠিক আছে। ধরে নিচ্ছি যে আমার একটা একটা পোল আছে, ঠিক আছে, সিঙ্গেল পোলের জন্য, মানে আমার ওই সিস্টেমটার জাস্ট একটা পোল আছে। তো ইদার আমার এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 2, এটা হচ্ছে কেস 3, আর এটা ধরো কেস, এটাও, মানে এগুলা বুঝছো তো কি বলতেছে, 3টা সিচুয়েশন। এখন কি হবে, আম, যদি আমার, ওয়েট, চলে গেল কেন, তো সিঙ্গেল পোলের জন্য, সিঙ্গেল এবং রিয়েল পোল, ঠিক আছে, আমরা একটা পর ইমাজিনারি পোল দেখবো। সো রিয়েল পোল মানে কি, যে ওটার কোনো, মানে ইমাজিনারি অ্যাক্সিসে কোনো ভ্যালু নাই, ঠিক আছে, এই জন্যই আমি এটাকে কিভাবে আঁকছি, এটাকে হচ্ছে আমি রিয়েল অ্যাক্সিসের উপরে আঁকছি, ঠিক আছে, ওর ইমাজিনারি অ্যাক্সিসে কোনো ভ্যালু নেই। ইমাজিনারি পোল আমরা কোথা থেকে পাই, আমি যে টেবিলের কিছু জিনিস স্কিপ করছি, তারা
এই যে এগুলা যে স্কিপ করছি না, এগুলা থেকে হচ্ছে আমরা ইমাজিনারি পোল পাই অনেক সময়, ঠিক আছে? সো ওগুলা ইমাজিনারি পোল কিরকম হয়, ধরো তোমার একটা ওর একটা রিয়েল পার্ট থাকে, একটা ইমাজিনারি পার্ট থাকে। সো আলটিমেটলি ও একটা এরকম, ওকে একটা এরকম আমরা এটাকে কি কি মেথড জানি বলতো, কার্টেসিয়ান আর হচ্ছে পোলার, হ্যাঁ পোলার ফর্ম। পোলার ফর্মে জাস্ট এক্সপ্রেস করার জন্য, মানে জেড জেড প্লট কিন্তু একটা পোলার টাইপের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? তো ওকে আমরা এভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? যখন আমার কমপ্লেক্সটা আসে, তো কমপ্লেক্সটা আমরা পরে দেখতেছি। এইসব থেকে হচ্ছে কমপ্লেক্স পোল আসে, বাট কমপ্লেক্স পোল তো আমরা পড়ি নাই। সো জাস্ট আইডিয়াটা জানলে হবে। তো রিয়েল পোল মানে ওর পজিশন রিয়েল অ্যাক্সিসের উপরে থাকবে। আচ্ছা, সো সিঙ্গেল রিয়েল পোল যখন হয় তখন কি, ও যদি আমার, এটা হচ্ছে আমার ইউনিট সার্কেল, ঠিক আছে? সো ইউনিট সার্কেল যদি হয়, ও যদি ভিতরে থাকে, ও যদি আমার ইউনিট সার্কেলের ভিতরে থাকে, তাহলে কি হবে, ও কনভার্জিং বা স্টেবল। সো আমরা একদম শুরুতে যখন লাস্ট মিডের আগে যখন পড়তেছিলাম যে কোনো একটা সিগন্যাল যদি কনভার্জ করে, তাহলে ওকে আমরা বলতে পারি যে স্টেবল, তাই না? ও যদি এরকম ডাইভার্জ করে যায়, ও যদি কোনো মানে লিমিটই না থাকে, ও যদি বাড়তেই থাকে বাড়তেই থাকে, তখন ওকে আমরা তো স্টেবল বলতে পারি না, তাই না? তখনও আনস্টেবল। ওর যদি একটা লিমিটের মধ্যে থাকে, লিমিটের মধ্যে থাকা মানে কি, যে কনভার্জ করতেছে, তখন ওকে আমরা কি বলতেছি, ও স্টেবল, ঠিক আছে? তো এটা দেখো এখানে হচ্ছে, যদি আমার পোলটাকে আমি ইউনিট সার্কেলের ভিতরে পাই, এর মানে হচ্ছে আমার যে সিস্টেমটা যে টাইম ডোমেনে যখন ছিল, সিস্টেমের টাইম ডোমেনে যখন ছিল, তখন ও কি করছে, ওইরকম কনভার্জ করতেছে, ঠিক আছে? ওইরকম কনভার্জ করতেছে। এন্ড এখানে আরেকটা জিনিস, এই পোলটা কিন্তু আমার পজিটিভ রিয়েল অ্যাক্সিসে আছে, তাহলে ও পুরাটাই হচ্ছে কনভার্জ করে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মানে পুরাটাই পজিটিভ সাইডে কনভার্জ করতেছে, মানে ওর ম্যাগনিটিউডটা সবসময় পজিটিভ থাকতেছে, কিন্তু ও কি ডিকে করতেছে পজিটিভ সাইডে, ঠিক আছে? পজিটিভ মানে ম্যাগনিটিউডটা সবসময় পজিটিভ। এখন এই পোলটাই যদি ধরো সেম, এটা ধরো আমার 1/4 ছিল, এটা ধরো আমার -1/4, সো -1/4 যদি হয়, তাহলে কি হবে, ওর ডিকে করতেছে ঠিকই, ওর ডিকে ঠিকই করতেছে, কিন্তু ওর কি সাইন চেঞ্জ হচ্ছে, তাই না? অল্টারনেট ম্যাগনিটিউডটা, মানে ম্যাগনিটিউডটা তো সেম থাকবে, ওর জাস্ট সাইনটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? অল্টারনেটিং। ওকে, সো এরপরে ধর এটাকে আমরা স্টেবল সিচুয়েশন বলতেছি, কারণ ও স্টেবল, মানে ও হচ্ছে ডিকে করে যাচ্ছে, একটা স্পেসিফিক একটা লিমিট আছে ওর। এরপরে কি হলো, এরপর হচ্ছে যদি আমার এক্স্যাক্টলি ওই যে আমার ইউনিট সার্কেল আছে, ওইটার উপরে যদি আমার পোলটা থাকে, তখন কি হবে, তখন জিনিসটা এরকম ফিক্সড থাকে, ঠিক আছে? ও হচ্ছে একটা দেখতে একটা ইউনিট স্টেপ ফাংশনের মতো এরকম ফিক্সড থাকে। তো এরকম ফিক্সড থাকা মানে কি, যে ও কিন্তু আনস্টেবল হয়ে যেতে যাচ্ছে বাট হচ্ছে না, ও ফিক্সড হয়ে আছে, তো ওটাকে আমরা ক্রিটিক্যালি স্টেবল বা পার্শিয়ালি স্টেবলও বলে, ক্রিটিক্যালি স্টেবলও বলে, ঠিক আছে? আচ্ছা, তো সেম অ্যাজ তোমার স্টেবল সিচুয়েশন, যদি আমার এটা নেগেটিভ সাইডে হয়, তাহলে ওর ম্যাগনিটিউডটা হচ্ছে অল্টার করবে বা সাইনটা হচ্ছে অল্টার করবে, ঠিক আছে? ওর সরি ম্যাগনিটিউড না, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডের সাইন হচ্ছে অল্টার করবে, ঠিক আছে? তো এটা গেল। আর লাস্টেরটা হচ্ছে, যদি আমার যে ইউনিট সার্কেল যদি ইউনিট সার্কেলের যদি বাইরে হয়, তাহলে ও বাড়তে থাকবে, ঠিক আছে? ও হচ্ছে গ্রোয়িং হবে, তো কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। আর যদি নেগেটিভ সাইডে হয়, তাহলে ওর অ্যামপ্লিটিউডটা কি হবে, সাইন চেঞ্জ করবে, তখন ওটাকে আমরা আনস্টেবল বলতেছি, কারণ এটা তো ক্লিয়ারলি আনস্টেবল, তাই না? এটা তো একদম বাড়তেছে কন্টিনিউয়াস, তো কোথায় চলে যাবে আমরা জানি। আচ্ছা, সো সিঙ্গেল রিয়েল পোলের জন্য হচ্ছে এটা, যেটা আমরা ইউজুয়ালি যে সিচুয়েশন গুলো আমরা পাই। তো আমরা কি পোল জিরো প্লট থেকে বেসিক্যালি আমি এক্স অ্যাক্সিস সরি এন ডোমেইনে বা টাইম ডোমেইনে আমার সিগন্যালটা কিরকম ছিল, ওইটা আমি বলে দিতে পারি বা ওইটা আমি ড্র করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরো তোমার মাল্টিপল হচ্ছে পোল আছে বা ডাবল পোল আছে, দুইটা পোলের প্রবলেম কিন্তু আমরা দেখছি, তাই না? এর আগে যে প্রবলেমটা ছিল, ওইটা কিন্তু দুইটা পোলের প্রবলেম ছিল, ঠিক আছে? সো দুইটা পোল, যদিও আমাদের আগের প্রবলেমটাতে কি ছিল, দুইটা পোল ডিফারেন্ট পয়েন্টে ছিল, বাট আমরা যেটা শিখতেছি আমাদের ওই শিখার মধ্যে হচ্ছে দুইটা পোল সেম থাকবে, ঠিক আছে? দুইটা পোল সেমই আছে। তাহলে দুইটা পোল সেম থাকলে আমরা এটা ড্র করতে পারি, মানে তখন আমরা এক্সএন এর এই ছবিগুলা জানতে পারি। আর দুইটা পোল যদি আমার ধরো ডিফারেন্ট হয়, ঠিক আছে, যেমন আমাদের এটা,
যেমন আমাদের এই প্রবলেমটা, যেটাতে আমার দুইটা পোল কিন্তু ডিফারেন্ট, কিন্তু দুইটাই কিন্তু আমার কি, দুইটা পোলই আমার হচ্ছে লেস দেন 1 না, দুইটা পোলই কিন্তু লেস জি দেন 1। সো তাহলেও আমরা জিনিসটাকে কি বলতে পারি, এটাকে আমরা স্টেবল সিস্টেম বলতে পারবো। যদিও আমরা এটার ওই যে এক্স এর যে ছবিটা বা এক্স এর যে গ্রাফটা ওইটা আর জানি না, আপাতত আঁকতে পারতেছি না, কারণ ওটা আমাদের হচ্ছে স্লাইডে নেই, কিন্তু আমরা ওটাকে স্টেবল বলতে পারি। ঠিক আছে, ইউনিট সার্কেলের সাথে কম্পেয়ার করে দেখবো যে আমরা ইউনিট সার্কেলের ভিতরে আছে দুইটা, স্টেবল বলবো। ওকে, আর যদি একটা যদি বাইরে চলে যায় আর একটা যদি ভিতরে থাকে তাইলে কিন্তু আমার আনস্টেবল। ঠিক আছে, আনস্টেবল। হ্যাঁ। আচ্ছা, সো কি বলতেছিলাম, এখানে হচ্ছে দুইটাই হচ্ছে তোমার, দুইটাই হচ্ছে সেম পোল, তো একদম আগের মতোই। ধরো একটা ভিতরে থাকলো, ইউনিট সার্কেলের ভিতরে থাকলো, তাহলে হচ্ছে আহ তাহলে স্টেবল। ইনিশিয়াল একটা আনস্টেবিলিটি থাকে, ইনিশিয়াল আনস্টেবিলিটি মানে কি, যে এই যে ফার্স্ট একটু বেড়ে যাচ্ছে, বেড়ে যেতে চাচ্ছে, এরপরে ও একটা টাইমে গিয়ে কনভার্জ করে যায়, তো এটাকে আমরা স্টেবল উইথ ইনিশিয়াল ইনস্টেবিলিটি বলতেছি। ঠিক আছে, আচ্ছা তারপরে এরপরে এটা কি দুইটা পোলের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা হবে যে হঠাৎ করে আনস্টেবল হয়ে আবার স্টেবল হয়ে যাবে? না, দুইটা পোলের ক্ষেত্রে as in, মানে এটা কি কেসের জন্য, মানে এটা লাইক? হচ্ছে, এটা হচ্ছে তোমার রিয়েল পোল, মানে এটার মধ্যে হচ্ছে রিয়েল জি ডাবল পোল, জি। এন্ড ডাবল পোল দুইটা কি আমার ইকুয়াল, ও, একই ডাবল পোল, পজিশনে দুইটা পোল হ্যাঁ আছে। রাইট রাইট। মানে এটা হচ্ছে ওই টাইপের সিচুয়েশন, ধরো ওই যে আমরা x-2 হোল স্কোয়ার টাইপের সিচুয়েশন আছে না, জি। এখানে কিন্তু দুইটা দুইটা রুট, দুইটা রুটের ভ্যালুই কিন্তু আমার 2, তো জি তাই না? ওই জি টাইপের আর কি সিচুয়েশন গুলার জন্য আমরা এই ছবিগুলা মানে এই গ্রাফ গুলা দেখতে পাচ্ছি। ঠিক আছে, জি তো প্রথমটার জন্য কি আমার স্টেবল আসতেছে, যে আমার দুইটাই হচ্ছে মানে দুইটা পোলই আমার ভিতরে। আচ্ছা, মানে আলটিমেটলি তো সিস্টেমটা তো স্টেবলই, তাই না? স্টেবল বলতেছি। এর পরেরটা হচ্ছে যদি আমার একদম ইউনিট সার্কেলের উপরে থাকে, তাহলে কি হচ্ছে জিনিসটা দেখো আনস্টেবল, জিনিসটা লিনিয়ারলি বাড়তেছে, তাই না? লিনিয়ারলি হচ্ছে ও ইনক্রিজ জি করতেছে, তাহলে ও আনস্টেবল। আর এগুলা কিন্তু ওই আগেরটার মতোই সেম, যদি আমার নেগেটিভ রিয়েল অ্যাক্সিসে থাকে তাহলে হচ্ছে ওগুলার অ্যামপ্লিটিউডের সাইন চেঞ্জ হবে। ঠিক আছে, এগুলা জি বুঝতেছো তোমরা, অসুবিধা নেই। আচ্ছা, আর এটার এটার গ্রোথটা, এটার স্টেবিলিটিটা, সরি এটার আনস্টেবিলিটিটা হচ্ছে লিনিয়ার। আর যদি আমার বাইরে থাকে, আমার যদি ইউনিট সার্কেলের বাইরে থাকে, তাহলে ও কি এরকম এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে। সো এক্সপোনেনশিয়াল আনস্টেবিলিটি কিন্তু আমার লিনিয়ার আনস্টেবিলিটি চাইতে কিন্তু তাড়াতাড়ি বা বেশি, তাই না? মানে ওটা আমি বলতে পারছি যে আমার এইটার আনস্টেবিলিটি এটার চাইতে বেশি, তাই না? ওকে, জি তো এগুলার হচ্ছে তোমাদের যদি কখনো এক্সামে আসে, মানে এক্সামে তো এই আনস্টেবিলিটি তো বের করতে বলবে, তো তখন নর্মালি তুমি চাইলে এটা মানে ইউনিট সার্কেলের ভিতরে আছে দেখে আনস্টেবল, বাইরে আছে দেখে আনস্টেবল, মানে ভিতরে আছে দেখে স্টেবল, বাইরে দেখে আনস্টেবল, এভাবে বলে দিলেও হবে। একটু দাঁড়াও, এভাবে বলে দিলেও হবে, অথবা হচ্ছে তুমি যদি আরো বেটার ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাও, তোমাদের স্লাইড নাম্বার 26 এ হচ্ছে আরো বেটার ল্যাঙ্গুয়েজে লেখা আছে। ঠিক আছে, ওই ল্যাঙ্গুয়েজ চাইলে তোমরা পড়ে দেখতে পারো যে কিভাবে লিখছে আর কি। আচ্ছা, জি আর লাস্টে যেটা, এটা এই ধরনের পোল আমরা ইউজুয়ালি এখনো পর্যন্ত পাই নাই, বাট এখানে জাস্ট আইডিয়াটা দেখি, যে আমার পেয়ার অফ কমপ্লেক্স কনজুগেট। এখন তুমি, আমরা যখন ইয়ে করতাম, আমরা যখন কোনো পলিনোমিয়াল সলভ করতাম, ঠিক আছে, আলটিমেটলি তো আমরা পোলগুলাকে একটা পলিনোমিয়াল সলভ করেই তো বের করতেছি, তাই না? তো আমরা যখন কোনো জি পলিনোমিয়াল সলভ করতাম, দাঁড়াও, আমরা যখন কোনো পলিনোমিয়াল সলভ করতাম তখন কি হতো আমাদের, কখনোই কি আমাদের একটা, যদি আমাদের কখনো ইমাজিনারি ভ্যালু আসতো, ঠিক আছে, ইমাজিনারি ভ্যালু যদি কখনো আসতো, তাহলে কখনোই কিন্তু একটা ভ্যালু আসতো না, সবসময় একটা কমপ্লেক্স কনজুগেট আসতো। ওই যে আমাদের হচ্ছে প্লাস মাইনাস √4ac ছিল না, 4ac মাইনাস বি স্কোয়ার, এরকম ছিল না জিনিসটা, নাকি মাইনাস বি, এটা ছিল না, তাই না? তো এইটার মানে কি, যে আমার সবসময় একটা কনজুগেট আসবে, মানে একটা প্লাস ভ্যালু যদি এরকম যদি আসে যে a প্লাস জে বি, সাথে হচ্ছে a মাইনাস জে বিও আসবে, তাই না?
ওকে, সো কমপ্লেক্স কনজুগেট আসবে, এটা আমরা বুঝতেছি। কমপ্লেক্স কনজুগেটের সবসময় ও তোমাকে কি দিবে? কমপ্লেক্স কনজুগেট তোমাকে সবসময় হচ্ছে একটা সাইনুসয়েডাল টাইপের ভ্যালু দিবে, ঠিক আছে? মানে ও যদি দিবে না, এজ ইন কথাটা এভাবে না বলি, অথচ হচ্ছে তোমার যদি কমপ্লেক্স কনজুগেট পোল আসে, ঠিক আছে? পেয়ার কেন বলছে? পেয়ার কারণ সবসময় দুইজন একসাথে, দুইটা একসাথে আসে। কমপ্লেক্স কনজুগেট মানে হচ্ছে ওই যে কনজুগেট মানে তো আমরা বুঝি ওই যে পজিটিভ আর নেগেটিভ ভ্যালু, এইটার কনজুগেট হচ্ছে এটা, তাই তো? সো পেয়ার অফ কমপ্লেক্স কনজুগেট পোলস করেসপন্ডিং টু কজাল সিগন্যাল, ঠিক আছে? এটার জন্য সবসময় তুমি কজাল সিগন্যাল নিয়ে আমরা এটা দেখবো, বা স্টেবিলিটি আমরা সবসময় কজাল সিগন্যালের জন্যই দেখবো, ঠিক আছে? মানে আমাদের কোর্সের যতটুক সিলেবাস আর কি ওটার ভিতর। সো কজালের জন্য দেখবো, এগুলা সবগুলাতেই কজালের জন্য ছিল, ঠিক আছে? এই যেটাও কজাল। ওকে, তো যেটা বলতেছিলাম যে তোমার যখন এরকম কমপ্লেক্স কনজুগেট পাবো, আমাকে বুঝতে হবে যে আমার এক্স অফ এন সাম টাইপ অফ সাইনোসয়েডাল ছিল, ঠিক আছে? সাম টাইপ অফ সাইনোসয়েডাল ছিল, এটা আমাকে বুঝতে হবে। তো এটা আমি কেন বলতেছি, এই যে একটু আগে যেটা বললাম না, যে এই টেবিল থেকে আমরা দেখছিলাম যে আমার এইগুলা থেকে এই টাইপের যদি এক্স অফ এন থাকে, তখন আমার কি, আমাকেও হচ্ছে কমপ্লেক্স টাইপের হচ্ছে কি দেয়, পোল দেয়, এটা বলতেছিলাম না? তো এটাই বেশি, এগুলো দেখো সবগুলো কস সাইন তো সাইনোসয়েডাল টাইপের জিনিস সব, ঠিক আছে? তো এটাই বোঝাচ্ছে এখানে যে কোথায়, এই যে দেখো, এটাকে যদি আমি এভাবে চিন্তা করি, জিনিসটা কিন্তু একটা ডিকেইং সাইনোসয়েডালের মতো না, তাই না? এটা হচ্ছে জি একটা আপু। স্টেবল সাইনোসয়েডালের মতো, ঠিক আছে? আচ্ছা, জাস্ট এগুলো যেহেতু আমাদের ডিসক্রিট টাইম সিগন্যাল, এই জন্য হচ্ছে ডিসক্রিট টাইম হিসেবে দেওয়া আর কি। ওকে, তোমার যদি কমপ্লেক্স কনজুগেট ওয়ান এর চাইতে, মানে ওটার ম্যাগনিটিউড যদি ওয়ান এর চাইতে ছোট হয়, ঠিক আছে? ম্যাগনিটিউড যদি ওয়ান এর চাইতে ছোট হয়, এর মানে কি ও সাইকেলের ভিতরে থাকতেছে, তখন আমার যে সাইনোসয়েডালটা থাকবে, ও কি আমার কনভার্ট করবে একটা টাইমে, ও ছোট হইতে থাকবে, ঠিক আছে? ছোট হইতে হইতে কনভার্ট করে যাবে, ঠিক আছে? আর যদি ও একদম বরাবর হচ্ছে ইয়েতে থাকে, তোমার কি বলে, জেড প্লেনের ইউনিট সার্কেলের উপরে থাকে, তাহলে কি ও একটা স্টেবল সাইনোসয়েডাল হবে, মানে একটা নর্মাল সাইনোসয়েডাল হবে, ঠিক আছে? ওটার কোনো ডিকেইং বা ইনক্রিজ কোনো কিছু হবে না। আর যদিও বাইরে থাকে, যদি বাইরে থাকে তাহলে হচ্ছে ও একটা ইনক্রিজিং, মানে সাইনোসয়েডালের কি ম্যাগনিটিউডটা ইনক্রিজ করতেছে, ঠিক আছে? ওর হচ্ছে এরকম ইনক্রিজ করবে জিনিসটা। আই গেস বুঝা গেছে, তাই না? আচ্ছা, তো এরকম হলে এখন এই জিনিসটা যদি কখনো, এটা ইউজুয়ালি আমি দেখিনি কখনো থিওরি হিসেবে আসতে, বা যদি আসে, তো এখানে তোমাদের যে এক্সপ্লেনেশনটা আছে এটা একটু পড়ে, মানে এটা একটু এক্সপ্লেন করে দেই, তাহলে হচ্ছে আজকের ক্লাস শেষ তারা। সেখানে কি বলছে যে ইন কেস অফ পেয়ার অফ কমপ্লেক্স কনজুগেট, যেটা আমরা এতক্ষণ পড়তেছিলাম, the distance r of the poles from the origin. So distance কেন বলছে এখানে, আমরা এটা আমি একটা জিনিস বলছিলাম না, যে জেড, যে জেড প্লেনে আমরা হচ্ছে একটা পোলার ফরম্যাটের মতো, এটা একটা ফরম্যাট। তো আমরা পোলার ফরম্যাটে কি করি, একটা পয়েন্ট নেই, পয়েন্টটাকে আমরা সেন্টার থেকে একটা ডিস্টেন্স আর হচ্ছে একটা অ্যাঙ্গেল হিসেবে রিপ্রেজেন্ট করি, তাই না? এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা ধরো ওমেগা, আর ডিস্টেন্সটা হচ্ছে আমার আর, তাই না? এটা ইমাজিনারি আর এটা হচ্ছে রিয়েল। এটাই তো আমার জেড প্লেনও তো আমার সিমিলার টাইপেরই ছিল, তাই না? জেড প্লেনও তো সিমিলার ছিল, জেড ইজ ইকুয়াল টু কি ছিল, আর ই টু দি পাওয়ার জে ওমেগা। সো এই জন্য হচ্ছে এটাকে ডিস্টেন্স বলতেছে, এটা হচ্ছে এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে? এটা ডিস্টেন্স। সো এখানে আর কি বুঝাচ্ছে, আর হচ্ছে এই ডিস্টেন্সটা, যেটা যেই ডিস্টেন্সকে বেসিক্যালি আমি জেড এর ম্যাগনিটিউড বলতেছিলাম, ঠিক আছে? যেটা হচ্ছে আমার আর। ওকে, r of the poles from the origin determines the envelope of the sinusoidal signal. So envelope মানে কি, যে ও হচ্ছে কতটুক, মানে ও রিয়েল অ্যাক্সিস থেকে, বা ওর যে স্টেবল পজিশন, ঠিক আছে? ওর যে স্টেবল পজিশন ধরো এটা, ওই স্টেবল পজিশন থেকে ও কতটুক উপরে যাচ্ছে, বা কতটুক হচ্ছে নিচে নামতেছে, বা মানে ও অ্যাকচুয়ালি কিভাবে বিহেভ করতেছে, ওর ম্যাগনিটিউড কিরকম, ওর অ্যাম্পলিটিউড কিরকম, এগুলা হচ্ছে কতটুক এনভেলপ করতেছে, ওইটা কে ডিটারমাইন করতেছে, আমার আর এর ভ্যালু,
রাইট? সো এটাই বলতেছিলাম না আমরা যে আর যদি আমার ইউনিট সার্কেলের ভিতরে হয় তাহলে আমার সাইনটা কনভার্জ করবে সাইন ওয়েভটা, আর যদি হচ্ছে সমান হয় 1 এর তাহলে হচ্ছে কনস্ট্যান্ট সাইনোসয়েডাল হয়ে যাবে, তাই না? এগুলাই কিন্তু বলতেছিলাম আমরা, এই কথাগুলাই। আর দেয়ার অ্যাঙ্গেল উইথ দ্য রিয়েল পজিটিভ অ্যাক্সিস, যে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমার রিয়েল পজিটিভ অ্যাক্সিস, সেটার সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে যেটা আমার বেসিক্যালি ওমেগা, সরি এই ওমেগা না, কনফিউজ হো না, এই ওমেগা না, এটা হচ্ছে তোমার পোলটা ধরো, পোল ধরো এভাবে এক্সপ্রেস করি যে পি প্লাস মাইনাস জে কিউ। তো পোলের যে আর এর ভ্যালু কি, আর এর ভ্যালু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর থিটার ভ্যালু কি, এখানে থিটা না, এখানে ওমেগা দিয়ে এক্সপ্রেস করছে। এই ওমেগার ভ্যালুটা কি হচ্ছে আমার ট্যান ইনভার্স কিউ বাই পি, তাই না? প্লাস মাইনাস কিউ বাই পি, কারণ হচ্ছে আমার এটা তো প্লাস মাইনাস ছিল। ওকে, সো আমি দুইটা অ্যাঙ্গেল পাবো আর একটা ম্যাগনিটিউড পাচ্ছি, তাই তো? সো এই জন্যই আমার এদিকে একটা এদিকে একটা এরকম আসছে দুইটা অ্যাঙ্গেলের কারণে। সো অ্যাঙ্গেল গুলা কি বোঝাচ্ছে? অ্যাঙ্গেল গুলা বোঝাচ্ছে যে আমার রিলেটিভ ফ্রিকোয়েন্সি। সো অ্যাম্পলিটিউড অফ দ্য সিগন্যাল হচ্ছে এই কথাগুলো বলা আছে যে অ্যাম্পলিটিউড অফ দ্য সিগন্যাল ইজ গ্রোয়িং যদি আর হচ্ছে মানে যেটা বড় হয়, যেটা আমরা দেখছি এখানে বাড়তেছে। তারপর হচ্ছে ইফ কনস্ট্যান্ট, ইফ আর ইজ ইকুয়াল টু 1, এই যে এটা কনস্ট্যান্ট আমার। আর যদি ডিকেইং হয় তাহলে হচ্ছে এই যে, তাহলে সরি, আর যদি 1 থেকে ছোট হয় তাহলে হচ্ছে এটা ডিকেইং। আচ্ছা, আর আরেকটা জিনিস কি, যে আমার এই যে অ্যাঙ্গেলটা বলছিলাম যে রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার ডিসক্রিট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আমার ডিসক্রিটে আমরা যে ফ্রিকোয়েন্সিটা বের করছিলাম, আমরা যখন ডিসক্রিট টাইম সিগন্যাল পড়ছিলাম একদম ফার্স্ট লেকচারের টাইমে, এটার ইউনিটটা হচ্ছে রেডিয়ান্স পার স্যাম্পল, ঠিক আছে? আর আমার যত হচ্ছে ওমেগার ভ্যালু যত বেশি হবে, বা এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা এটা যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটা আমি নর্মাল ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তো আমার আলটিমেটলি সেমই, জাস্ট 2 পাই এর হচ্ছে ডিফারেন্স। সো ওমেগা আমার যত বড় হবে, ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, তত আমার ফাস্ট কি হবে, অসিলেশন হবে, ঠিক আছে? আর ওমেগা নট যদি আমার ছোট হয় মানে আমার ফ্রিকোয়েন্সি বেশি মানে কি ফাস্ট অসিলেশন। সো আমার এই জিনিসটা কি হবে, এই জিনিসটা হচ্ছে ধরো এরকম তাড়াতাড়ি হবে আর আর কাছাকাছি হবে। আর যদি আমার ওমেগা হচ্ছে ছোট হয় তাহলে হচ্ছে স্লো অসিলেশন হবে, হুইচ ইজ বেসিক্যালি আমার আরো ধরো দূরে দূরে যাচ্ছে, ধরো অনেক বড় বড় আর কি এরকম, ঠিক আছে? ওকে, তো এটুক পর্যন্ত বোঝা গেছে কি বলছি? জি। আচ্ছা, তো তাহলে উম আজকের মতো হচ্ছে ক্লাস এখানেই শেষ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে হচ্ছে বলো। আচ্ছা, সো কি বলছিলাম এরপর? আচ্ছা, সো সানডেতে হচ্ছে আমরা এখন আমাদের ম্যাম যেহেতু আগায় গেছে আই থিঙ্ক অনেক অনেক বেশি, তো উনি কি লাস্ট ক্লাসে ইয়ে শেষ করছে, যে ট্রান্সফর্ম কি শেষ করে ফেলছে? জি আপু। আচ্ছা, সো তোমাদের কুইজের ডেট বলছে? আপু পরের উইকে। ওইটাতেই তো জেড ট্রান্সফর্মই থাকবে তাই না, নাকি ডিএফটি থাকবে? জেড ট্রান্সফর্মই তো বলছেন। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা সানডেতে, আজকে তো হচ্ছে এটা নিছি, আর সানডেতে তাহলে আমরা ইনভার্স যে ট্রান্সফর্ম দেখবো রাত 8টার সময়। ওই দিনের একটা টিউটোরিয়াল হবে, আমি ওই দিন হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, অসুবিধা নেই। ওকে, তাহলে আর যদি কোনো কোয়েশ্চেন, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমি কিছু নোটস বা আমার পাস্ট আমি আমার টাইমে আমি যেগুলো করছিলাম, ধরো কিছু কিছু ডিরাইভেশন যদি মনে করি যে আহ, কোথায়, ধরো এগুলার ডিরাইভেশন গুলা যদি দেখতে চাও, আমি কিছু কিছু আমাদের টাইমে হচ্ছে স্যার, আমি যে স্যারের কাছে কোর্স উনি দেখাইছিল, তো ওগুলো আমাদের এক্সামে আসে নাই, জাস্ট এমনি দেখাইছিল। ওগুলো যদি দেখতে চাও আমি আমার নোট হচ্ছে আপলোড করে রাখছি অলরেডি, যে পাস্ট সেমিস্টার নোটস বা কিছু একটা ফোল্ডার আছে ওইখানে, যেখানে তোমাদের সব নোট আপলোড করে এখানে। তো ওইখানে হচ্ছে আহ পাবা, যদি দেখতে চাও তাহলে দেখতে পারো, বাট এত কমপ্লেক্স করার কিছু নাই। তোমরা হচ্ছে যা স্লাইডে আছে বা যা হচ্ছে যে টাইপের প্রবলেম হচ্ছে করাইছে ওইগুলাই করবা। একটা হচ্ছে কনভলিউশন টাইপের ম্যাথ করবা, আর একটা হচ্ছে তোমার মানে কনভলিউশন করতে হইলে কনভলিউশন করবা, আর একটা হচ্ছে যেটা দেখাইলাম আজকে।
এই যে এই টাইপের প্রবলেম যেগুলো আছে ওগুলা হচ্ছে সলভ করবা, ঠিক আছে? এই টাইপের প্রবলেমের মধ্যে দেখবা যে অনেক ধরনের টার্ম আছে, সো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ম্যানিপুলেট করে আমরা কি করব, আমরা হচ্ছে এমন একটা স্ট্রাকচার আনার চেষ্টা করবো যেন আমরা টেবিলের সাথে মিলাইতে পারি, ঠিক আছে? তো এই টাইপের ম্যাথ প্র্যাকটিস করলেই হবে। পোল জিরো আর আরওসি স্ট্যাবিলিটি এগুলা বের করতে পারলেই হবে, অসুবিধা নেই। আর টাইপের আর হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে হচ্ছে, সরি ফুরিয়ার না, ইনভার্স জেড ট্রান্সফর্ম থেকে হচ্ছে ম্যাথ আসে, ওইগুলো আমরা নেক্সট দিন দেখবো, অসুবিধা নেই। এটা হচ্ছে সবচেয়ে, আই থিঙ্ক জেড ট্রান্সফর্ম হচ্ছে সবচেয়ে সোজা টপিক এই কোর্সে, তো পারবো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি হচ্ছে ক্লাস এন্ড করে দিলাম। আপু অ্যাটেন্ডেন্স নেবেন না? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিছি, অসুবিধা নেই। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।